Hello and good evening everyone. Welcome to the session. Myself Gopi Mullik. So audio video সব ক্লিয়ার রয়েছে কিনা, যে লাইভে রয়েছে কেউ একজন কমেন্ট করে জানাও, তাহলে সেশন আমি শুরু করতে পারবো। হ্যালো, গুড ইভিনিং। তোমরা অডিও ক্লিয়ার শুনতে পাচ্ছ আর ভিডিও দেখতে পাচ্ছ? অডিও ভিডিও সব ক্লিয়ার? কেউ একজন কমেন্ট করে জানাও, তাহলে আমি শুরু করতে পারবো। সো আই হোপ তোমাদের যে এখন সেমিস্টার এক্সাম সেটা তোমরা বেশ ভালোভাবে দেখছো। তোমাদের প্রস্তুতি যা রয়েছে সেই থেকে বেশ তোমাদের এক্সাম আশা করি তোমরা ভালো দিচ্ছ। আর এই দুদিনের মাঝে, এই দুটো দিন গ্যাপ ছিল, সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের যে পিওয়াইকিউ সেশন সেটা ভাবলাম যে একটা করি, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ নেক্সট দিন তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্ট এক্সাম রয়েছে। সো অডিও ক্লিয়ার নয়? অডিও 1 মিনিট। হ্যালো, এবার ক্লিয়ার অডিও? অডিও শুনতে পাচ্ছ ক্লিয়ার? সাউন্ড আমার দিক থেকে আমি সেটা বাড়িয়ে রেখেছি। সাউন্ড কি স্লো আসছে নাকি? হ্যালো হ্যালো, ক্লিয়ার শুনতে পাচ্ছ সাউন্ড? ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, যেখানে ছিলাম যে নেক্সট দিন তোমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের এক্সাম রয়েছে, তাই ভাবলাম যে পিআইকিউ যে সেশনটা চলছিল সেটা তোমাদের এক্সামের জন্যই কিন্তু সেটাকে পোস্টপন করতে হয়েছে। অলরেডি 2022 2023 সেটা সলভ করেছি, এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই সাবজেক্টটার যে পিওয়াইকিউ রয়েছে যেগুলি। সো 2024 অ্যান্ড 25 এই দুটো বাকি ছিল। তো 2025-এর যে পেপারটা সেটা তো আর সলভ করার সময় নেই, বাট 2024-এ যেটা রয়েছে আজকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। আর নেক্সট দিন যে তোমাদের এক্সাম রয়েছে তার জন্য তোমাদের সকলকে অল দ্য বেস্ট। সো চলো সেশন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট গ্রুপ এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে শর্ট কোয়েশ্চেন সেগুলি দিয়ে শুরু করবো, তারপর গ্রুপ বি এর ব্রড কোয়েশ্চেন সেগুলি কন্টিনিউ করবো। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ আ ফোর্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই, এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, ডাইরেকশন, ম্যাগনিটিউড, নাকি ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড বোথ, নাকি এনি ওয়ান অফ দ্য এভাব। সো আমরা পড়েছিলাম যখন ফিজিক্যাল এতে যে রাশি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, ভৌত রাশি। সো স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। সো ফোর্স ওয়ান টাইপ অফ ভেক্টর কোয়ান্টিটি। সো ফোর্সকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ফোর্সের ম্যাগনিটিউড আর ফোর্সের ডাইরেকশন দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোকেই কিন্তু মেনশন করতে হয়, তাহলে একটা ফোর্সকে প্রপারলি আমরা ডিফাইন করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে বলতে পারি যে একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করতে গেলে ডাইরেকশন লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ তার ম্যাগনিটিউডটাও মেনশন করতে হবে। সো এর যে অ্যাকচুয়াল অ্যান্সার, প্রপার অ্যান্সার, সেটা হবে অপশন সি, উই নিড ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড বোথ, বিকজ ফোর্স কি, ফোর্স ওয়ান কাইন্ড অফ ভেক্টর কোয়ান্টিটি। সো ভেক্টর কোয়ান্টিটি এক্সাম্পল হচ্ছে ফোর্স। ফোর্সকে রিপ্রেজেন্ট করার জন্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই কিন্তু দরকার। নেক্সট কোয়েশ্চেন ইজ ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম থেকে কোয়েশ্চেন এসেছে একটা, ল্যামিস থিওরেম ডিলস উইথ দ্য ইকুইলিব্রিয়াম অফ আ বডি আন্ডার দ্য অ্যাকশন অফ থ্রি, অপশনস আর কোপ্ল্যানার ফোর্স, নন কোপ্ল্যানার ফোর্স, কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্স, কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স। সো কোপ্ল্যানার ফোর্স কি, নন কোপ্ল্যানার ফোর্স কি, কোপ্ল্যানার নন কনকারেন্ট ফোর্স কি, কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স কি, এগুলি অলরেডি ক্লাসে আমরা ভালোভাবে আলোচনা করেছি। তো আমরা জানি যে ল্যামিস থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারি যখন কোনো একটা বডি থ্রি ফোর্স ইকুইলিব্রিয়াম রয়েছে আর সেই তিনটে ফোর্স একটা সিঙ্গেল প্লেনে একটা সিঙ্গেল পয়েন্টে অ্যাক্ট করছে। সো ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি কখন, যদি একটা বডি থাকে, এখানে সাপোজ এই একটা বডি, এই ক্ষেত্রে ফোর্স যে অ্যাক্ট যদি করে, সাপোজ এই একটা ফোর্স, এই একটা ফোর্স, আর
একটা ফোর্স। তাহলে এই ক্ষেত্রে আমরা ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি, কারণ তিনটে যে ফোর্স রয়েছে এখানে দেওয়া, তিনটে ফোর্সই কিন্তু কোপ্ল্যানার, মানে সেম প্লেনের মধ্যে রয়েছে। এক্স ওয়াই প্লেন, একটা প্লেনের মধ্যে রয়েছে তিনটে ফোর্স, আর তিনটে কনকারেন্ট। কনকারেন্ট মানে কি, তিনটে ফোর্সের যে লাইন অফ অ্যাপ্লিকেশন সেটা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করতে হবে। এইভাবে এটা যদিও মিট করছে না, কারণ আমি হাতের ছবি ড্র করেছি। সো এই ঠিক এইরকম জায়গায় তিনটে ফোর্স তার লাইন অফ অ্যাকশন এসে মিট করছে, তাহলে এই ফোর্স সিস্টেমটা কি একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। আর যেহেতু তিনটে ফোর্স একটা সেম প্লেনে অ্যাক্ট করছে, তাই এটাকে আমরা বলতে পারি কি কোপ্ল্যানার অ্যান্ড concurrent force system. So Lewis theorem can be applied for a body which under action of coplanar and concurrent force system. So এর correct answer হচ্ছে option D, coplanar and concurrent force system. Next is টি সেকশন যে করতে বলছো, টি সেকশন সেটা ক্লাসে আমরা করেছিলাম, বাট এখন 2024 সালে যে পেপারটা তোমাদের ছিল, তোমাদের না মানে আগের ইয়ারের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টে 2024 সালে যে পেপারটা ছিল, সেখানে যে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আজকে ডিসকাশন করব। আলাদা করে কিন্তু কোনো এক্সট্রা নিউমেরিক্যাল করছি না আপাতত এখন, কারণ এটা পুরো একটা পিওয়াইকিউ সেশন। সো একটা ইয়ারের যে কোশ্চেন সেটা এই টাইম মতো যতটা সম্ভব ক্লিয়ার করার আমি চেষ্টা করব, সেটাকে ক্লিয়ার করার। তাহলে সেটা তোমাদের সুবিধা হবে, কারণ পরীক্ষার আগে এই প্রত্যেকটা টপিক থেকে যে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেইগুলি তোমরা জানতে পারবে। আর যে কোনো জায়গায় যদি কোনো কিছু রিভাইজ করতে ভুলে গিয়েছিলে বা হয়নি, সেগুলো রিভাইজ হয়ে যাবে একবার করে। নেক্সট কি বলা হয়েছে, কোশ্চেন নম্বর 3, the algebraic sum of moment of forces about any point in their plane is equal to the moment of their resultant about the same point. This is the statement according to, এই যে পুরো একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই একটা ল, এই স্টেটমেন্টটা কিসের সেটাই বলা হচ্ছে এই কোশ্চেনে। সো আমরা জানি যে অ্যালজেব্রিক সামের মোমেন্ট, একটা ফোর্সের যদি দুটো কম্পোনেন্ট আমরা নিই, তার যে অ্যালজেব্রিক সাম, একটা মোমেন্ট বের করি যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, সেটা আর ওই যে পার্টিকুলার ফোর্স যেটা ছিল, যেটাকে কম্পোনেন্ট আমরা ডিভাইড করেছি, তার যে মোমেন্ট সেম পয়েন্টে সেম আসবে, সেটা বলা হয়েছে কোনেতে ভ্যারিনেস থিওরেম। অ্যাকর্ডিং টু ভ্যারিনেস থিওরেম, the algebraic sum of the moment of forces about any point in their plane is equal to the moment of their resultant about the same point. তাহলে যদি এটাকে ছবির মাধ্যমে বোঝাই, এই যদি একটা বডি থাকছে এখানে, এর মধ্যে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, সাপোজ এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এখানে, পি ফোর্স, আর আমরা এই পয়েন্টে যদি একটা মোমেন্ট ক্যালকুলেট করি, সো এই পি ফোর্সের মোমেন্ট যদি এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট ক্যালকুলেট করি, তার যে ভ্যালু, মোমেন্ট কি হয়, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে, এর যে লাইন অফ অ্যাকশন, সেই লাইন অফ অ্যাকশনটা যদি ড্র করি, এই পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পাবো সেটাই হচ্ছে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো এই পয়েন্টে যদি এই পি ফোর্সের মোমেন্ট বের করি, তার যে ভ্যালু সেটা ইকুয়াল হবে কার, এই পি ফোর্সকে যদি আমরা অ্যাকর্ডিং টু রিজলিউশন অফ ফোর্স, সেই প্রিন্সিপালে যদি এই পি ফোর্সকে দুটি কম্পোনেন্টে রিজলভ করি, সো সাপোজ যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তাহলে দুটো কম্পোনেন্ট কি হবে, এইটা হবে পি কস থিটা, সো পি কস 30, আর এই ফোর্সটা হবে কি পি সাইন 30। সো এই দুটি ফোর্সে যদি আমরা মোমেন্ট এই পয়েন্টের সাপেক্ষে বের করি, তাহলে এর লাইন অফ অ্যাকশন কোনটা, পি ফোর্স পি সাইন থিটার লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, অ্যান্ড পি কস থিটার লাইন অফ অ্যাকশন এইটা। সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স দুটি হচ্ছে, এই একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যান্ড আরেকটা হচ্ছে এইটা। সো পি ফোর্সের মোমেন্ট যদি এ পয়েন্টের বরাবর আমরা বের করি, সেটা ইকুয়াল হবে কার, এই পি ফোর্সকে যদি দুটো কম্পোনেন্টে রিজলভ করি,
তাহলে তার অ্যালজেব্রিক সাম বলা হয়েছে কারণ কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের যে কনসেপ্ট সেটা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দুটি সেম যদি টাইপের মুভমেন্ট হয় সেটাকে আমরা অ্যাড করবো, আর যদি দুটো অপোজিট হয় সেটাকে আমরা মাইনাস করব। তাই বলা হয়েছে এখানে অ্যালজেব্রিক সাম, দুটো কিন্তু ইকুয়াল হবে। এটাই হচ্ছে ভ্যারিয়েন্স থিওরাম। ক্লিয়ার হয়েছে? সো এই কোশ্চেনের প্রপার অ্যান্সার হচ্ছে ভ্যারিয়েন্স থিওরাম। ক্লিয়ার? কারো কোনো ডাউট এই ভ্যারিয়েন্স থিওরাম নিয়ে? Next question is the condition of equilibrium in Lami's theorems is applicable when the number of forces acting at a point is Lami's theorem আমরা অ্যাপ্লাই করব একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে। ইকুইলিব্রিয়াম ফোর্স সিস্টেমে যদি আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে চাই সেই ক্ষেত্রে কতগুলি ফোর্স যদি থাকে তাহলে আমরা ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা যদি একটা পয়েন্টে কনকারেন্ট সিস্টেমে যদি দুটি ফোর্স অ্যাক্ট করে সেই ক্ষেত্রে আমরা এখানে দুটি ল অ্যাপ্লাই করতে পারি, প্যারালোগ্রাম ল ইউজ করতে পারি অথবা ট্রায়াঙ্গেল ল ইউজ করতে পারি টু ফাইন্ড রেজাল্টেন্ট আর আননোন ফোর্সের ভ্যালু। আবার যদি একটা পয়েন্ট মানে কনকারেন্ট ফোর্স সিস্টেমে যদি তিনটে ফোর্স অ্যাক্ট করে, সাপোজ এইভাবে তিনটি ফোর্স অ্যাক্ট করছে, এইভাবে তিনটে ফোর্স অ্যাক্ট করছে, এটা যদি ফোর্স P1 হয়, এটা ফোর্স P2 হয়, এটা ফোর্স P3, এর অ্যাঙ্গেল আলফা, এর অ্যাঙ্গেল বিটা, এর অ্যাঙ্গেল যদি থিটা অ্যাজিউম করি। সো একটা কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম যদি তিনটে ফোর্স অ্যাপ্লাই হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ কিন্তু নয়। ক্লিয়ার? কারো কোনো ডাউট? নেক্সট ইজ নিউটনস হুইচ ল ইজ নোন অ্যাজ ইনার্সিয়া ল। নিউটনের কোন সূত্রকে আমরা ইনার্সিয়া বলি? সো নিউটনের যে তিনটি গতিসূত্র রয়েছে তার মধ্যে যেটা ফার্স্ট ল, কোনো বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর যে স্টেট যে ইনার্সিয়া সেটা সে গ্রহণ করতে হবে। মানে কি যদি কোনো একটা বস্তু স্থির থাকে সেই বস্তুটা চিরকাল সেই জায়গায় স্থির অবস্থায় থাকবে। আবার যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকছে সেখানে যদি আমরা এক্সটার্নাল ফোর্স বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না করি তাহলে সেই বস্তুটা কিন্তু চিরকাল একই সরলরেখায় সমবেগে চলতে থাকবে। এটাই হচ্ছে কি নিউটনসের ফার্স্ট ল, আর এই লকেই বলা হচ্ছে ল অফ ইনার্সিয়া। রিকদার ম্যাথগুলো প্রবলেম হচ্ছে, ম্যাথ এই যে বড় এই শর্ট কোশ্চেনগুলো করার পরে কিন্তু যে বড় কোশ্চেন রয়েছে সেগুলো কন্টিনিউ করবো, তখন সেখানে দেখবে বুঝবে, কোথাও কিছু ডাউট থাকলে কোথাও কিছু অসুবিধা হলে তখন কমেন্টে জানাবে, সেটা আমি ক্লিয়ার করবো। ফার্স্ট আগে যে গ্রুপ এর কোশ্চেনগুলো রয়েছে সেগুলি কমপ্লিট করি, তারপর যে বড় কোশ্চেনগুলো রয়েছে ম্যাথগুলো নিউমেরিক্যালগুলো সেগুলো সলভ করবো। ওকে, তখন যদি কিছু প্রবলেম হয় সেই ক্ষেত্রে জানাবে আমাকে। নেক্সট কোশ্চেন দেখো, when two force of magnitude 3 Newton and 4 Newton act at right angle to each other, then find their resultant. তাহলে কোশ্চেনটি কি বলা আছে, দুটি ফোর্স আছে এখানে 3 নিউটন অ্যান্ড 4 নিউটন, তাদের যে রেজাল্টেন্ট ফোর্স সেটা ফাইন্ড করতে বলা হয়েছে। আর দুটি ফোর্সের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি, অর্থোগোনাল। সো দুটি ফোর্স, একটা যদি 3 নিউটন হয় আর একটা হচ্ছে 4 নিউটন, দুটি ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত? এখানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। সো এইভাবে নাম্বার ওয়ান, একটা ফোর্স যদি 3 নিউটন হয় আর একটা ফোর্স হচ্ছে 4 নিউটন, এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে বলা হয়েছে। তো রেজাল্টেন্ট ফোর্স বের করার ফর্মুলাটা, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু আমরা জানি রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি
কিউ কস অফ থিটা। সো এইটা হচ্ছে অ্যাঙ্গেল সেই থিটাটা, এন্ড থিটা ইকুয়াল টু কত, এখানে 90 ডিগ্রি। একটা ফোর্স যদি পি অ্যাজিউম করি আর একটা ফোর্স হচ্ছে কিউ ফোর্স, সো রেজাল্টেন্ট ফোর্স আর ইকুয়াল টু আমরা ইজিলি বের করতে পারবো রুট ওভার অফ পি স্কোয়ার, মানে 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 2 পি কিউ, মানে 3 ইন্টু 4, 2 ইন্টু 3 ইন্টু 4 কস অফ 90। তাহলে কস 90 রয়েছে, এই পার্টটা পুরো হয়ে যাবে কি 0, তাহলে বাঁচলো ভেতরে এটা, দ্যাট ইকুয়াল টু রুট ওভার অফ 3 স্কোয়ার মানে 9 অ্যান্ড 4 স্কোয়ার মানে 16, সো 25। সো রেজাল্টেন্ট ফোর্স আর ইকুয়াল টু হচ্ছে কত, 5। দিস ইজ দ্য অ্যান্সার। অরিজিৎ রাইট অ্যান্সার 5 নিউটন। সো এই হচ্ছে অ্যান্সার। এই দুটি ফোর্স সিস্টেম, একটা ফোর্স সিস্টেম রয়েছে, একটা 3 নিউটন ফোর্স, একটা 4 নিউটন ফোর্স। এখানে দুটির মধ্যে যে অ্যাঙ্গেল সেটা বলা হয়েছে অ্যাক্ট অ্যান্ড রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাক্ট করেছে। তাহলে এই কস থিটা যে রয়েছে, থিটার ভ্যালু 90 ডিগ্রি। সো কস 90 ইকুয়াল টু 0, এই পুরো পার্টটা হয়ে গেল 0। তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার 25 ইকুয়াল টু 5। অল ক্লিয়ার? আশা করি এটা কারো ডাউট হবে না। ছোট্ট একটা নিউমেরিক্যাল ফোর্স সিস্টেমে এই ফার্স্ট কোশ্চেন আমরা এই রেজাল্টেন্ট ফোর্স বের করা, তার অ্যাঙ্গেল বের করা দিয়ে শুরু করি চ্যাপ্টারটা। নেক্সট, দ্য ইউনিট অফ মোমেন্ট ইন এসআই সিস্টেম। তাহলে মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে অলওয়েজ আমরা ফাইন্ড করি একটা পয়েন্ট অর একটা অ্যাক্সিস বরাবর একটা ফোর্সের জন্য, কোনো একটা বডির উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সেই ফোর্সের এগেনস্টে ওই বডিটা মোমেন্ট প্রডিউস করছে, একটা পয়েন্টের সাপেক্ষে সেটা মেজার করি। তো মোমেন্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো মোমেন্ট এম ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে কোন ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা। সো ফোর্সের এখানে একক কি রয়েছে, নিউটন রয়েছে, তাহলে নিউটন লিখতে পারি। আর যে এই যে ডিস্টেন্স একটা রয়েছে এমএম, একটা রয়েছে মিটার, তাহলে কোনটা নেব, এমএম ও ডিস্টেন্সের ইউনিট, আবার মিটার ও ডিস্টেন্সের ইউনিট। এইখানে বলা হয়েছে এসআই সিস্টেম, সো এখানে নিউটন মিটার, দ্যাট ইকুয়াল টু এখানে বলতে পারি মোমেন্টের এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার। অল ক্লিয়ার? অরিজিৎ তার সিদ্ধান্ত, এরা দুজনে দেখছি কমেন্ট করছে, বাকিরা কেউ কমেন্ট করছে না। তোমরাও কমেন্ট করো এই শর্ট কোশ্চেনগুলো, সেগুলো সেশনে ইন্টারাক্ট থাকো। নেক্সট কোশ্চেন কি, the point through which the whole weight of a body act irrespective of its position is known as, the options are moment of inertia, center of gravity, center of percussion or center of mass. এই आंसर কি হবে? সো সেন্ট্রয়েড, সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, এইগুলি কি, এদের মধ্যে ডিফারেন্স কি, সেগুলি ক্লাসে ভালোভাবে আলোচনা করেছি এখানে ইউটিউব সেশনে। তো সেন্টার হচ্ছে একটা কোনো জিওমেট্রিক্যাল ফিগারের যে সেন্টার পয়েন্ট, সেটা হচ্ছে সেন্টার। সেন্ট্রয়েড হচ্ছে একটা পয়েন্ট যেটা আমরা কোনো একটা জিওমেট্রিক ফিগারের বলতে পারি পুরো এরিয়াটাকে একটা সিঙ্গেল পয়েন্টে কনসেন্ট্রেট করতে পারি, ওই পয়েন্ট থেকে তার যে এরিয়া যা পেরিমিটার তার ডিস্টেন্স ইকুই ডিস্টেন্স হবে, সেটা হচ্ছে সেন্ট্রয়েড। সেন্টার অফ মাস কি, সেন্টার অফ মাস হচ্ছে কোনো একটা বডির যে টোটাল মাস একটা সিঙ্গেল পয়েন্টে কনসেন্ট্রেট হিসেবে যদি আমরা অ্যাজিউম করতে পারি, সেই পয়েন্টটা হচ্ছে তার সেন্টার অফ মাস। অ্যান্ড তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে একটা যে বডি রয়েছে, একটা যে বস্তু রয়েছে, তার যে টোটাল ওয়েট, তার টোটাল ওয়েটকে যদি আমরা একটা সিঙ্গেল পয়েন্টে কনসিডার করতে পারি, অ্যাজিউম করতে পারি, তো সেই ক্ষেত্রে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কি, ওই বডির সেন্টার অফ গ্র্যাভিটি। সো তাহলে center of gravity ki, the center of gravity is the point through which the whole of the weight of a body is act or assumed to be act. Okay, এই হচ্ছে তাহলে সেন্টার অফ
গ্র্যাভিটি। হ্যাঁ, যেগুলো ব্রড কোশ্চেন রয়েছে সেগুলি করবো এই সেশনটা, এটা কন্টিনিউ করো তোমরা। এটা যে শর্ট কোশ্চেন সেগুলো শেষ করি আগে, তারপর তো নেক্সট দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশন ফোর্স ডিপেন্ড আপন। এটা অনেকবার হাজারবার প্রায় তোমাদেরকে বলেছি যে ল অফ ফ্রিকশন যেটা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এই ল, কারণ এই প্রত্যেকটা স্টেটমেন্টের এক একটা লাইন কিন্তু তোমাদের এক একটা কোশ্চেন করতে পারে, প্রত্যেকটা লাইন এক একটা কোশ্চেনের মতো। নাম্বার ওয়ান কি, দ্য ফ্রিকশন অ্যাক্ট অপোজিট টু দ্য ডাইরেকশন অফ মোশন অর টেন্ডেন্সি টু মোশন। তাহলে কোনো একটা যদি বডি থাকে এখানে, ওয়েট রেক্ট্যাঙ্গেল নিন, সো এইভাবে আমরা যদি কোনো একটা বডির উপর ফোর্স অ্যাপ্লাই করছি এইভাবে লেফট সাইড থেকে রাইট সাইড, তাহলে ফ্রিকশন ফোর্স সেটা অলওয়েজ জেনারেট হবে তার অপোজিট ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশনে। আর কোথায়? বিটুইন টু কন্ট্যাক্ট সারফেস, যে দুটি কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে, কন্ট্যাক্ট সারফেস রয়েছে, সেই কন্ট্যাক্ট সারফেসে ফ্রিকশন ফোর্সটা জেনারেট হবে। এই পি ফোর্স অ্যাপ্লাই করে এখানে ফ্রিকশন ফোর্স এফ প্রডিউস হবে টু রেজিস্ট দ্য অ্যাপ্লাইড ফোর্স পি or oppose the force P, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, দ্য ফ্রিকশন ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন টু কন্ট্যাক্টিং সারফেস। তাহলে ফ্রিকশন ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে নর্মাল রিয়াকশন, কারণ কি আমরা ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু বলি মিউ ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু এন। তাহলে এখানে সরাসরি দেখতে পাচ্ছি আমরা ফ্রিকশন ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল কার এই এন, আর এনটাই হচ্ছে কি নর্মাল রিয়াকশন ফোর্স। এই যে বডি রয়েছে তার একটা নির্দিষ্ট ওয়েট রয়েছে ডাব্লু, এই যদি ওয়েট ডাব্লু আর এই ওয়েটের এগেনস্টে একটা রিয়াকশন ফোর্স ডেভেলপ হবে, কারণ এভরি রিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো এই যে এন আর এই যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এই দুটি মাল্টিপ্লাই হচ্ছে একটা লিমিটিং ফ্রিকশন ফোর্স। সো দ্য ফ্রিকশন ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন। তাহলে ফ্রিকশন ফোর্স এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কার এই নর্মাল রিয়াকশনের। নেক্সট হচ্ছে কি, দ্য ম্যাক্সিমাম ফোর্স ডেভেলপ বিফোর দ্য মোশন স্টার্ট ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। তাহলে একটা বডির উপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, মেবি যদি ফোর্সের ভ্যালুটা কম হয় বডিটা মুভ করবে না, তার কারণ কি, তার ফ্রিকশন ফোর্স, তার ওয়েট। কিন্তু একটা পয়েন্টে গিয়ে যদি আমরা ফোর্সের ভ্যালু একটু একটু করে যদি বাড়াই, তো একটা পয়েন্টে গিয়ে ফ্রিকশন ফোর্সটা ফেল করবে সেই আমাদের অ্যাপ্লাইড ফোর্সটাকে রেজিস্ট করার জন্য, তখন বডি মুভ করবে। তো বডিটা জাস্ট মুভ করার আগে অবধি যে ফ্রিকশন ফোর্সটা ডেভেলপ হচ্ছে সেটাই হচ্ছে কি ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স। নেক্সট, লিমিটিং ফ্রিকশন ফোর্স ডিপেন্ড অন দ্য নেচার অ্যান্ড কন্ডিশন অফ দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। তাহলে এই যে দেখো এখানে কোশ্চেন যেটা রয়েছে, ফ্রিকশন ফোর্স কিসের উপর ডিপেন্ড করছে? নেচার অফ দ্য কন্ট্যাক্টিং সারফেস। ফ্রিকশন ফোর্স শুধুমাত্র ডিপেন্ড করছে যে সারফেস দুটি কন্ট্যাক্ট রয়েছে তার যে নেচার তার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, এছাড়া আর কোনো কিন্তু ফ্যাক্টর এখানে নয়। আর নর্মাল রিয়াকশন রয়েছে, বাট নেক্সট পয়েন্ট কি, ফ্রিকশন, দ্য লিমিটিং ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাপারেন্ট এরিয়া অফ দ্য কন্ট্যাক্ট। দুটো একটা বডি রয়েছে, তার একটা হরিজন্টাল সারফেসের মধ্যে যদি রাখা থাকে, তো তার কন্ট্যাক্ট এরিয়া কতটা সেটার উপর কিন্তু ফ্রিকশন ফোর্সটা ডিপেন্ড করছে না। অ্যাকর্ডিং টু ল অফ ফ্রিকশন, অ্যাকর্ডিং টু ল অফ ফ্রিকশন, ফ্রিকশন ফোর্স শুধুমাত্র ফাংশন অফ দ্য নেচার অফ কন্ট্যাক্ট সারফেস। কন্ট্যাক্ট সারফেসের নেচার কীরকম, সেটা রাফ নাকি স্মুথ নাকি ড্রাই নাকি ওয়েট, তার উপর ডিপেন্ড করছে পুরোপুরি ফ্রিকশন ফোর্সটা। সো রাইট অ্যান্সার হচ্ছে কি নেচার অফ দ্য কন্ট্যাক্টিং সারফেস। নেক্সট পয়েন্ট কি, দ্য স্লাইডিং অর কাইনেটিক ফ্রিকশন ইজ লেস দেন দ্য লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন হচ্ছে কি একটা বডির দ্বারা প্রডিউস ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স। যখন ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স অতিক্রম করে যাও আমরা, বডিটা মুভ করতে শুরু করবে, স্লাইড করতে শুরু করবে। সেই স্লাইড করা অবস্থায় যে ফ্রিকশন ফোর্সটা জেনারেট হবে তার যে ভ্যালু, সেটা কিন্তু অলওয়েজ যে বডির লিমিটিং ফ্রিকশন ফোর্স যেটা ছিল তার তুলনায় কিন্তু কম। ক্লিয়ার? অরিজিৎ বিশ্বাস রাইট অ্যান্সার। নেক্সট, দ্য এফিসিয়েন্সি অফ আ লিফটিং মেশিন ইজ দ্য রেশিও অফ। তাহলে একটা লিফটিং মেশিনের এফিসিয়েন্সি কোন কোন দুটি প্যারামিটার রেশিও?
সো এফিসিয়েন্সি অফ এ লিফটিং মেশিন, এফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা জানি এম এ বাই ভি আর। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি। হোয়াট ইজ এম এ? এম এ হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি? আমরা কতটা ফোর্স অ্যাপ্লাই করে কতটা লোড তুলতে পারছি, বা কতটা এফোর্ট অ্যাপ্লাই করে কতটা লোড তুলতে পারছি, সেটা হচ্ছে আমাদের মেশিনের অ্যাডভান্টেজ, সেটাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ। সো এল ও লোড বাই এফোর্ট। সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু লোড বাই এফোর্ট। কতটা এফোর্ট দিয়ে আমরা কতটা লোড তুলতে পারছি, সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। অ্যান্ড ভেলোসিটি রেশিও ভি আর কি? ভেলোসিটি রেশিও ভি আর ইকুয়াল টু ডিস্টেন্স ট্রাভেল বাই এফোর্ট। Distance travel by effort to the distance travel by load. Travel by load, তাহলে velocity ratio is equal to distance travel by effort to the distance travel by load. Okay, next question is an ideal machine is one whose efficiency, আইডল মেশিন আমরা কোনটাকে বলবো? যখন কোনো একটা মেশিনের এফিসিয়েন্সি ইকুয়াল টু 100% হয়ে যাবে, সেটাকে বলবো আইডল মেশিন। সো মেশিন এফিসিয়েন্সি ইকুয়াল টু এম এ বাই ভি আর। সো এফিসিয়েন্সি ওয়েট সো এফিসিয়েন্সি ইকুয়াল টু এম এ বাই ভি আর ইন্টু 100। সো এই ভ্যালু, এফিসিয়েন্সি ভ্যালু যখন ইকুয়াল টু 100% হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটাকে কি? The machine is idle machine. Okay, no doubt? I hope এখানে কোনো ডাউট হবে না। নেক্সট, দ্য ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ আ লিফটিং মেশিন। একটা লিফটিং মেশিনের ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে, তার ফর্মুলা কি? সো আমরা জানি ল অফ মেশিন, ল অফ মেশিন ইকুয়াল টু কি হয়? পি ইকুয়াল টু এম ডাব্লিউ প্লাস সি। পি হচ্ছে কি? এফোর্ট অ্যাপ্লাইড, ডাব্লিউ হচ্ছে কি? লোড লিফটেড, এম হচ্ছে কি? কনস্ট্যান্ট, মেশিন কনস্ট্যান্ট, অ্যান্ড সি ইজ দ্য কি? ফ্রিকশন এফোর্ট বা ফ্রিকশন ফ্যাক্টর। সো সেই ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ, সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ম্যাক্স ইকুয়াল টু হয় 1/m. This is the formula for the maximum mechanical advantage of a lifting machine. No doubt এই অবধি একমাত্র একজনই অ্যান্সার করছে দেখছি, অরিজিৎ বিশ্বাস, বাকিরা কেউ অ্যান্সার করছে না কিছু। Next question is the distance traveled by a body moving with uniform acceleration in nth second is equal to, এই যে ফর্মুলা, এটাকে ড্রাইভ করা হয় যে একটা পার্টিকুলার সেকেন্ডে কোনো একটা বডি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। তো সেটা আমরা পাই এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই ইকুয়েশনটাকে যদি আমরা আবার ফার্দার এটাকে ব্রেক করি, ফার্দার ব্রেক না, যে দুটো পয়েন্টে দুটো টাইমের সঙ্গে যদি ডিস্টেন্সটাকে আমরা কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে দুটোকে আমরা কম্পেয়ার করে একটা ফর্মুলা পাই, যেটা হচ্ছে যে একটা পার্টিকুলার সেকেন্ডে একটা বডি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, সেটা ইকুয়াল টু হয় ডিস্টেন্স এস ইকুয়াল টু হয় এস ইকুয়াল টু ইউ প্লাস এ বাই টু ব্র্যাকেটের মধ্যে 2n মাইনাস 1। অপশন বি, হ্যাঁ রাইট অ্যান্সার অপশন বি। এটা হচ্ছে একটা বডি এন সেকেন্ডে, একটা পার্টিকুলার সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করে তার ফর্মুলা। এই যে ফর্মুলা, এটা হচ্ছে একটা টোটাল টাইমে একটা বডি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, আর এই ডিস্টেন্সটা
nth সেকেন্ড মানে পার্টিকুলার সেকেন্ডে বডিটা কতটা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করছে। ওকে, নেক্সট ইজ the energy which a body possesses by virtue of its position or configuration is called। তাহলে কোনো একটা বডিকে যদি আমরা একটা পজিশন মানে যদি অ্যাজিউম করো এই যে সারফেস বা আর্থ সারফেস থেকে যদি একটা হাইটে নিয়ে এগিয়ে যায়, সেই পয়েন্টে কিন্তু বডিটার মধ্যে একটা এনার্জি স্টোর করে। সেই এনার্জিটা কি বলা হচ্ছে? সেটা বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ইট ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। আর ফর্মুলা কি? এম ইন্টু জি ইন্টু এইচ। এম কি? এম হচ্ছে বডির মাস, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অ্যান্ড এইচ হচ্ছে এই আর্থ সারফেস থেকে কতটা হাইটে রয়েছে ওই বডিটা, সেটা হচ্ছে এইচ। ক্লিয়ার? কোনো ডাউট? অরিজিৎ অলরেডি আনসার করে দিয়েছে দুটোর। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ প্রজেক্টাইল দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন শুড বি। তাহলে একটা যদি প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেঞ্জ যদি আমরা অ্যাচিভ করতে চাই, সেই ক্ষেত্রে প্রজেকশনের অ্যাঙ্গেল কত হবে? সো আমরা জানি রেঞ্জের ফর্মুলা কি? আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, যেখানে ইউ কি? ইউ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, অ্যান্ড সাইন 2 থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যান্ড জি ইজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আর আর কি? রেঞ্জ। তাহলে এই আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার অ্যান্ড সাইন 2 থিটা অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু জি। তাহলে ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, আমরা যে থ্রো করছি সেই ভেলোসিটি তো কনস্ট্যান্ট, সেটা তো আমরা চেঞ্জ করছি না। আমরা বলছি একটা যদি আমরা বডিকে থ্রো করি সেম ইনিশিয়াল ভেলোসিটিতে, তাহলে বডিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা থ্রো করি, প্রজেক্ট করি, তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ ও পৌঁছাবে। তাহলে এই ক্ষেত্রে ইউ কনস্ট্যান্ট, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সেটা তো অলওয়েজ কনস্ট্যান্ট রয়েছে আমাদের 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আর রেঞ্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখন আর এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তো সাইন যে 2 থিটা রয়েছে তার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? সাইন 2 থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে কত? 1। এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1 হতে পারে। সো 2 থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয়, সো এই ম্যাক্সিমাম ভ্যালু ডিগ্রি কত? 90 ডিগ্রিতে হয়, ইকুয়াল টু 1। সো 2 থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। বোঝা গেছে এখানে থিটা 45 ডিগ্রি কেন বলা হয়? 45 ডিগ্রি অ্যাঙ্গেল থ্রো করে সেটা ম্যাক্সিমাম রেঞ্জ পৌঁছাবে, কারণ যে রেঞ্জ তার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এইখানে ইউ আমরা কত ভেলোসিটিতে থ্রো করছি সেটা তো কনস্ট্যান্ট, সেটা আমরা চেঞ্জ করছি না, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে থ্রো করছি। আর জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তার মানও কনস্ট্যান্ট 9.81। তাহলে আর এর যে ভ্যালু সেটা সরাসরি ডিপেন্ড করছে কার উপর? সাইন 2 থিটার উপর। তো সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? 1। আমরা জানি 90 ডিগ্রি সমান 1 হয়। সো 2 থিটা ইকুয়াল যদি 90 হয়, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের যে গ্রুপ এ শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনের এতগুলি কোশ্চেন ছিল, 15টা কোশ্চেন 2024 সালে। শর্ট কোশ্চেনগুলি সব আলোচনা কমপ্লিট। এখানে যদি কারো কিছু ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, না হয় নেক্সট এবার যে ব্রড কোশ্চেন সেই ব্রড কোশ্চেনগুলি শুরু করব। কারো কোনো ডাউট?
কারো ডাউট দেখছি না, তাহলে নেক্সট মুভ করছি আমি, যে ব্রড কোশ্চেন রয়েছে সেগুলোর দিকে। ফার্স্ট কোশ্চেন গ্রুপ বি এর যে নাম্বার 1 কোশ্চেন, নিচেটা কোনটা? পনেরো নাম্বার দেখতে পাচ্ছ ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আবার সেটা আমি বলছি। এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম রেঞ্জ অফ প্রজেক্টাইল, দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন শুড বি, যখন আমরা কোনো একটা বস্তুকে প্রজেক্টাইল মোশনে প্রজেক্ট করছি বা থ্রো করছি, তাহলে তার অ্যাঙ্গেলটা কত হওয়া দরকার, প্রজেকশনের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত হবে, সেটাকে আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড 90 ডিগ্রি থ্রো করতে পারি, আবার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থ্রো করতে পারি। তাহলে যে রেঞ্জটা এটা অতিক্রম করছে, কোনো একটা বস্তু যদি এইখান থেকে থ্রো করা হয় ঠিক এইভাবে, তো আলটিমেটলি সে গিয়ে নিচে পড়বে। তো এই ডিস্টেন্সটা হচ্ছে রেঞ্জ। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি থ্রো করি, কোশ্চেনটা হচ্ছে কত ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হলে এই যে এই রেঞ্জের ভ্যালুটা ম্যাক্সিমাম পাবো আমরা, তার জন্য এই অ্যাঙ্গেলটা কত হবে। তো সেই ক্ষেত্রে আমরা রেঞ্জের ফর্মুলা জানি কি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, তো আমরা যে থ্রো করছি, কতটা ভেলোসিটিতে থ্রো করবো সেটা তো আমাদের কনস্ট্যান্ট। রেঞ্জ কত অতিক্রম করবে সেটা একটা ডিপেন্ড করছে তার ইনিশিয়াল ভেলোসিটির উপর। মেবি তুমি যদি থ্রো করছো, তোমার একটা হাতে একটা বল রয়েছে, তুমি একটা বস্তুকে ছুটতে পারলে ধরো এতটা দূরে, আমি আবার থ্রো করলাম সেটা গিয়ে পড়লো এতটা দূরে, তো সেটা ডিপেন্ড করছে তার ইনিশিয়াল ভেলোসিটির উপর। বাট বলা হচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে সেম ফোর্স দিয়ে সেম ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমি থ্রো করছি, সেই ক্ষেত্রে তার অ্যাঙ্গেলটা কত হলে ম্যাক্সিমাম রেঞ্জ অতিক্রম করবে। সো তাহলে ইউর ভ্যালু কনস্ট্যান্ট, আর জি যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, তার ভ্যালু তো অলওয়েজ কনস্ট্যান্ট 9.81। তো তাহলে আমরা বলতে পারি যে এই যে রেঞ্জের ভ্যালু সরাসরি ডিপেন্ড করছে কার উপর, সাইন 2 থিটার উপর। তাহলে সাইন 2 থিটার ভ্যালু যখন সব থেকে বেশি হবে, তখন রেঞ্জের যে ডিস্টেন্স সেটা সব থেকে বেশি হবে। তো সাইন 2 থিটা যেটা রয়েছে সেটা ম্যাক্সিমাম আমরা কত ভ্যালু অবধি নিয়ে যেতে পারি, 1 অবধি নিয়ে যেতে পারি। 1/√2 হয়, √3/2 হয়, তার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। তো সেই ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম 1। সো 1 আমরা কখন পাই, যখন সাইন 90 ডিগ্রি হয়। সো তাহলে এই সাইন 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ধরলাম। সো 2 থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি। থিটা দেখে না 45 যদি বসায়, তাহলে 45 ইন্টু 2 ইকুয়াল টু 90 হবে। সো সাইন 90 ইকুয়াল টু আমরা 1 পেয়ে যাবো। এই হচ্ছে তার কনসেপ্ট। এবার ক্লিয়ার হয়েছে রিকদার? বোঝা গিয়েছে? হ্যাঁ, যেগুলি এই সেশনে রয়েছে, এই পিওয়াই কিতে রয়েছে, অবশ্যই সেগুলো আলোচনা করবো, বিম আর সিজি। সো নেক্সট তাহলে এই যে ব্রড কোশ্চেন রয়েছে গ্রুপ বি এর 2024 সালের ব্রড কোশ্চেনগুলো শুরু করি তাহলে। সো ফার্স্ট কোশ্চেন দেখো গ্রুপ বি এর, স্টেট অ্যান্ড এক্সপ্লেন ল্যামিস থিওরেম অ্যান্ড ফাইন্ড দ্য ফোর্সেস টেনশন ডেভেলপ ইন দ্য ওয়্যার এ বি অ্যান্ড সি। আচ্ছা, এখানে একটু কেটে গেছে, যাই হোক। কোশ্চেনটা হচ্ছে যে ল্যামিস থিওরেম কি সেটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। অ্যান্ড নেক্সট এই একটা ফিগার দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে এই যে দুটি স্ট্রিং রয়েছে, দুটি স্ট্রিংয়ের মাধ্যমে এই আটকানো একটা ওয়েট, তার ভ্যালু হচ্ছে 180 নিউটন। এই যে দুটি স্ট্রিং, এই দুটো স্ট্রিংয়ের মধ্যে কত টেনশন জেনারেট হয়েছে, কতটা টেনশনে এই স্ট্রিং দুটি রয়েছে, তার ভ্যালুটা ফাইন্ড করতে বলা হয়েছে। কি করলে পাস করেছে, তো একটাই উপায়, পড়াশোনা করতে হবে আর কি। সেশনটা কন্টিনিউ করো, যে তোমাদের যদি এখানে ডাউট থাকে দেখো, আশা করি সেটা ক্লিয়ার করতে পারবো আমি, যেটুকু সময় রয়েছে হাতে, নেক্সট দিন তো পরীক্ষা। ওকে, তো ফার্স্ট যে স্টেটমেন্ট অফ ল্যামিস থিওরেম, যেগুলো তোমাদের থিওরি রয়েছে, থিওরিগুলো আমি আবার লিখে করছি না, একটাই কারণ তোমাদের হাতে সময় কম রয়েছে। আমি যদি এখন লিখে আবার করি, সেক্ষেত্রে টাইমটা বেশি কনজিউম হবে। আর আশা করি থিওরিগুলো তোমাদের ভালোভাবে জানা আছে, তাই থিওরিগুলি আমি জাস্ট এখানে লিখে নিয়ে এসেছি তোমাদের একবার রিভাইজ করার জন্য। So according to Lami's theorem কি, if a body is in equilibrium under the action of three coplanar
concurrent and non-parallel forces, then each of forces is proportional to the sine of the angle between two other forces. তাহলে এই যে তিনটে পয়েন্ট, কোপ্ল্যানার, কনকারেন্ট অ্যান্ড নন প্যারালাল ফোর্সেস, এগুলি ইম্পর্টেন্ট, এগুলো থেকে শর্ট কোশ্চেনে দেখলে আগের শর্ট কোশ্চেনে দেওয়া রয়েছে। অ্যান্ড থ্রি ফোর সিস্টেম, কোপ্ল্যানার, কনকারেন্ট অ্যান্ড নন প্যারালাল। তাহলে একটা বডি যদি তিনটে ফোর্সে, কনকারেন্ট, কোপ্ল্যানার অ্যান্ড নন প্যারালাল ফোর্স সিস্টেমে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, সেই ক্ষেত্রে আমরা ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো। সো এক্সপ্লেন, ল্যামিস থিওরেম এক্সপ্লেন কীভাবে করবো? এই যদি একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে তিনটে ফোর্স অ্যাক্ট করছে, পয়েন্ট একটা ফোর্স এ, বি অ্যান্ড সি, তিনটে ফোর্স। সাপোজ এই তিনটে ফোর্স, এই ফোর্সের ভ্যালু F1, এটা F2, এটা F3। এই দুটি ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল আলফা, এই দুটি ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল অ্যাজিউম করছি বিটা, আর এই দুটি গামা। তাহলে এখানে তিনটি ফোর্স সিস্টেম রয়েছে, তিনটে ফোর্সই কোপ্ল্যানার, তাদের যে লাইন অফ অ্যাকশন একটা সিঙ্গেল পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে, তাহলে কনকারেন্ট ফোর্স সিস্টেম। সো কনকারেন্ট যেহেতু বলছি, তাহলে তো এটা নন প্যারালাল ফোর্স সিস্টেম। সো এইরকম যদি একটা কোনো সিস্টেম থাকে, একটা ফোর্স সিস্টেম থাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, সেই ক্ষেত্রে আমরা একটা ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। সো অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরেম কি বলা হচ্ছে, ইচ ফোর্সেস ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অ্যাঙ্গেল বিটুইন টু আদার ফোর্সেস। তাহলে একটা ফোর্স তার অপোজিট দুটি ফোর্সের সাইন অ্যাঙ্গেলের প্রপোর্শনাল। সো অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরেম আমরা লিখতে পারি F1 বাই এই অপোজিট অ্যাঙ্গেল কি আলফা, F1 বাই সাইন আলফা ইকুয়াল টু F2 বাই এই দুটি ফোর্সের অপোজিট ফোর্স কোন দুটি, F1 আর F3, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, গামা। সো F2 বাই সাইন গামা দ্যাট ইকুয়াল টু নেক্সট F3 বাই এই দুটি অপোজিট ফোর্স F1 অ্যান্ড F2 আর তাদের মধ্যে অ্যাঙ্গেল বিটা, সো সাইন বিটা। এই হচ্ছে ল্যামিস থিওরেমের স্টেটমেন্ট আর তার এক্সপ্লেনেশন। ক্লিয়ার? আশা করি এখানে কোনো ডাউট থাকবে না। সো অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরেম, এক একটা ফোর্স তার অপোজিট দুটি ফোর্সের যে সাইন অ্যাঙ্গেল তার প্রপোর্শনাল। ফোর্স সিস্টেমটা কি হতে হবে, থ্রি ফোর্স সিস্টেম হতে হবে, কোপ্ল্যানার হতে হবে, কনকারেন্ট অ্যান্ড নন প্যারালাল ফোর্স সিস্টেম। ওকে, সো নেক্সট এই যে ফিগারটা দেওয়া রয়েছে এটা সলভ করবো। বলা হয়েছে কি, এই একটা ফোর্স সিস্টেম রয়েছে, এইখানে AB আর BC এই যে দুটি স্ট্রিং, তাদের মধ্যে টেনশন কত, সেই টেনশনটা ফাইন্ড করতে বলা হয়েছে। একটা পেজ নিয়ে নিই, ছবিটাকে ড্র করি। $360, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। সো সেটা 45, এটা ধরছি 45, অ্যাজিউম করছি 60 ডিগ্রি। তাদের মধ্যে একটা ওয়েটস রয়েছে 180। সো একটা বডি ওয়েট অফ 180 নিউটন, এর ভ্যালু কত, 180 নিউটন। ABC 40 ডিগ্রি, 45, 60। এই হচ্ছে পয়েন্ট A, এটা পয়েন্ট B, এটা পয়েন্ট C। এই অ্যাঙ্গেলটা কত, 45, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে কি হচ্ছে, যাই হোক, তো এইখানে কি, এখানে তিনটে ফোর্স অ্যাক্ট করছে। এইভাবে একটা ফোর্স টেনশন, এইভাবে একটা BC স্ট্রিংয়ে টেনশন, আর এই নিচের দিকে
লোড অ্যাক্ট করছে। সো তিনটে ফোর্স সিস্টেম একটা সেম প্লেনে রয়েছে, আর তিনটে ফোর্সের যে ইন্টারসেক্টিং পয়েন্ট একটা সিঙ্গেল পয়েন্টে, তাহলে কি এটা একটা 3 কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে যদি এই 3 কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্স সিস্টেম থাকে সেই ক্ষেত্রে আমরা ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। সো সিম্পলি এখানে যদি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল ফাইন্ড করতে হবে। এটা যদি 45 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, পারপেন্ডিকুলার যেহেতু রয়েছে এটা, তাহলে এটা হবে 45, এটা কত হবে, এটা 45 হবে। আর এই অ্যাঙ্গেল যদি 45 হয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটাও কিন্তু 45 হবে। এই যে অ্যাঙ্গেল এটাও কত, 45। আবার এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে সিমিলারলি আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটাও কত হবে, 60 ডিগ্রি হবে। তাই তো, তাহলে এটা হচ্ছে 45, এর পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, যদি পারপেন্ডিকুলার হয় 90 - 45 ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটাও 45। যদি এটা 45 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও 45। আবার এই অ্যাঙ্গেলটা ধরেছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এখানেও 60 ডিগ্রি। তো টোটাল অ্যাঙ্গেল কত, 180। তাহলে এর যে মিডল অ্যাঙ্গেল এটা কত হবে, 180 মাইনাস 60 প্লাস 45, 105, 75, 75। আর আমরা জানি এটা কত, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সো according to Lam's theorem, অ্যাকর্ডিং টু ল্যামিস থিওরেম কি বলতে পারি, একটা ফোর্স তার অপোজিট দুটি ফোর্সের সাইন অ্যাঙ্গেলের সঙ্গে প্রপোর্শনাল। সো একটা ফোর্স দেওয়া রয়েছে, এই লোডের ভ্যালুটা আমরা জানি 180। সো 180 বাই কত, সাইন এই অপোজিট অ্যাঙ্গেল কত, 75। সো 180 বাই সাইন 70, না 75 ইকুয়াল টু এই যে ফোর্স এবি ফোর্স, সো এবি বাই তার অপোজিট অ্যাঙ্গেল কত, এটা 60, এটা 90, টোটাল কত হচ্ছে 150। সো সাইন 150 ইকুয়াল টু এই যে বিসি ফোর্স, সো বিসি বাই সাইন অপোজিট অ্যাঙ্গেল কত, এই দুটি ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল 45, এটা 90, সো 135। নেক্সট তাহলে কি বের করতে বলা হয়েছে, এই দুটি যে স্ট্রিং রয়েছে তাদের মধ্যে টেনশন কত। তাহলে এই এবি ফোর্স আর এই বিসি ফোর্স এটাকে ফাইন্ড করতে বলা হয়েছে। তাহলে আমরা এই এবি ফোর্সের সঙ্গে একবার এটাকে ইকুয়েট করব, আবার এই বিসি ফোর্সের সঙ্গে একবার এটাকে ইকুয়েট করব, যেহেতু এই লোডের ভ্যালুটা আমার দেওয়া রয়েছে। তাহলে এবি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, সাইন 150 ইন্টু এটাতে মাল্টিপ্লাই হয়ে যাবে গিয়ে 180 বাই সাইন 75, অ্যান্ড বিসি ইকুয়াল টু লিখতে পারি, আবার এইটার সঙ্গে এটাকে ইকুয়েট করব, একবার এটার সঙ্গে এটাকে ইকুয়েট করব, একবার এটার সঙ্গে এটাকে। সো বিসি ইকুয়াল টু সাইন 135 ইন্টু 180 বাই সাইন 75। তাহলে এই দুটো ভ্যালু ক্যালকুলেটরে বের করে নিয়ে কত হচ্ছে, ওয়েট
So AB equal to 93.17 Newton and BC equal to 131.77 নিউটন। এ হচ্ছে এর অ্যান্সার। বোঝা গিয়েছে? এখানে কার কোনো কিছু ডাউট? এই ল্যামিস থিওরেম সিম্পল অ্যাপ্লাই করে কিভাবে এটা বের করলাম। কাট আউট সেকশনের সিজি বের করা সেটা এখন তো করতে পারবো না, কারণ অলরেডি আমার কোশ্চেন এখানে সেট করা রয়েছে যে 2024-এর যে পিওয়াইকিউ সেগুলোই আমি এখানে করব। 2023 সালে যে পিওয়াইকিউটা করেছিলাম সেইখানে গিয়ে দেখতে পারো আগের ভিডিওতে, ওইখানে একটা কাট আউট সেকশনের সিজি বের করা অঙ্ক ছিল। সিম্পল কিছু না, যখন আমরা টি সেকশন বা আই সেকশন বের করি তখন কি করি যে একটার সঙ্গে আরেকটা ফিগার জয়েন্ট অবস্থায় রয়েছে, তাই আমরা ফর্মুলাটা যখন অ্যাপ্লাই করি সেখানে মাঝে প্লাস অ্যাপ্লাই করি। এই যদি ওয়াই বের করতে চাই, সো ওয়াই বার ইকুয়াল টু a1y1 প্লাস a2y2 প্লাস a3y3 ডিভাইড বাই a1 প্লাস a2। বাট যখন কাট আউট সেকশন বার করবো তখন কি একটা ফিগার থেকে আরেকটা ফিগার কাট আউট করে একটা বডি বানানো হয়েছে। আর সেই ক্ষেত্রে তার মেন কনসেপ্টটা কি, যে অ্যাডিশন করেছিলাম সেটা জাস্ট সাবট্র্যাক্ট করব। সো a1y1 মাইনাস a2y2 মাইনাস a3y3 ডিভাইড বাই a1 মাইনাস a2 মাইনাস a3। সিম্পল, জাস্ট যেটা পজিটিভ সেটাকে নেগেটিভ করতে হবে, কারণ যখন সিজি বের করেছিলাম টি সেকশন বা আই সেকশন হোক তখন কি রেক্ট্যাঙ্গেলগুলোকে একটার সঙ্গে আরেকটা আমরা অ্যাড করে করে একটা সেকশন বানাচ্ছি সেটা ধরছিলাম। তাই যখন সিজি বের করলাম সেটাকে অ্যাড করছিলাম তার ওয়াই বারের ভ্যালুটাকে, কিন্তু যখন এই কাট আউট সেকশনে বের করবো সেই ক্ষেত্রে নেগেটিভ করবো, আর কিছুই না। বিমের ম্যাথ এখানে একটা রয়েছে। বিমে তোমাদের খুব ক্রিটিক্যাল দেওয়া হয় না, জাস্ট রিয়াকশন ফোর্সগুলো বের করতে দেওয়া হয়। একটা রয়েছে, একটা নিউমেরিক্যাল দেখলাম রয়েছে 2024 সালে বিমের রিয়াকশন ফাইন্ড করা। সেশনে কন্টিনিউ থাকো, অবশ্যই জানতে পারবে। সুমন বলছে ফেল করবে, আর এখন থেকে কনফিডেন্স হারালে হবে। এই 2024 সালের পেপারটা যেটা দেখলাম খুব সহজ পেপার, কেউ যদি চায় যে নিউমেরিক্যাল না করে আমি খুব একটা ভালো নাম্বার তুলবো তাও পসিবল। এতগুলো কোশ্চেন রয়েছে তার মধ্যে তোমাদের সিলেক্ট করে নিতে হয়, তো থিওরি কোশ্চেন অনেকগুলো রয়েছে দেখলাম। কেউ যদি চায় যে ক্রিটিক্যাল একটা নিউমেরিক্যাল আমি অ্যাভয়েড করে শুধু থিওরি করেও বেরিয়ে যাব, মানে শুধু পাস করার যদি কারো অবজেক্টিভ থাকে, পসিবল। সবই তাহলে হয়ে গেছে কভার, ফোর্স সিস্টেম, মোমেন্ট, সিম্পল লিফটিং মেশিন, বিম, সিজি, আর তাহলে বাকি রইল কোথায়? এখান থেকে 5টা কোশ্চেন কমন করে এখান থেকে তুমি সব কোশ্চেনই কমন পেয়ে যেতে পারো, বাকি তো কিছু থাকলো না। মেন টপিক তো এগুলো, ফোর্স সিস্টেম আর সিজি বের করতে দেয় বিভিন্ন সেকশন, মেবি টি সেকশন দিতে পারে, আই সেকশন দিতে পারে, সি সেকশন দিতে পারে, যখন যেটা যাদের পড়ে। লিফটিং মেশিনে কয়েকটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও বের করতে দেওয়া হলো। বেশি এমসিকিউ, মেকানিক্সের এমসিকিউ তো এখানে কোনো মানে থিওরি পড়ার মতো খুব একটা থাকে না। মেকানিক্সের এমসিকিউ কনসেপ্ট বেস থাকে, শুধু মেকানিক্সটা যখন তুমি পড়ছো একটু বুঝে পড়তে হবে, তাতেই হবে। এখানে মুখস্থ কোনো কিছু কিন্তু নেই, কনসেপ্ট বোঝার রয়েছে, যদি তুমি বুঝে যাও সেখান থেকে এমসিকিউগুলি ইজিলি সলভ করতে পারবে। কী কী কোশ্চেন দেবে বলে তো কেউ সেটা প্রেডিক্ট করতে পারবে না, সবাই একটা সাজেশন প্রোভাইড করতে পারেন নিজের যে এক্সপিরিয়েন্স, নিজে যে কোশ্চেনগুলো দেখে এসছে আগে প্রিভিয়াস ইয়ার্স কীরকম কোশ্চেন করে, কোন কোন লেভেলে কতটা লেভেল অবধি কোশ্চেন দিতে পারে, সেই হিসেবে বলা যেতে পারে। তো সাজেশন ভিডিও তো অলরেডি প্রোভাইড করা হয়েছে এই চ্যানেলে, সেগুলো তোমরা দেখতে পারো। হ্যাঁ, পড়ে থাকবে, যদি টপিক ক্লিয়ার থাকে তাহলে কালকের দিন তোমাদের ইজি হবে। সেটা মেকানিক্সে নাম্বার তোলা খুব একটা চাপের বিষয় নয়, পাস করার অবজেক্টিভ তো কারো থাকা উচিত নয়, নাম্বার তোলার অবজেক্টিভ থাকা দরকার, কারণ পাস করা এখানে খুবই সহজ ব্যাপার। হাই স্কোর করার দিকে টার্গেট রাখো। আর যা 2024-এ যা পেপার দেখলাম সেখানে
একটা বা দুটো কোশ্চেন একটু বেশি লেন্দি ক্যালকুলেশন রয়েছে, তাছাড়া বাকি যে কোশ্চেনগুলো রয়েছে অর্ধেক তো থিওরিতে ভর্তি, আর খুব ছোট্টখাটো এই ক্যালকুলেশন, কেউ চাইলেই ফুল নাম্বার অ্যাটেন্ড করতে পারে। এই যে এই কোশ্চেনটা করলাম, এখানে কি ক্রিটিক্যাল রয়েছে, এখানে কি কোনো কিছু ক্রিটিক্যাল কনসেপ্ট রয়েছে খুব একটা, যে ভ্যালু কীভাবে বের করবো? জাস্ট তোমাদের ছবিটা দেওয়া রয়েছে, এখানে সিম্পল জিওমেট্রি অ্যাপ্লাই করতে হবে, এই শুধু অ্যাঙ্গেলগুলো ফাইন্ড করতে, যে এই অ্যাঙ্গেলগুলো কত হবে, এই তিনটে ফোর্সের মধ্যে যে ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো বের করলে কোশ্চেনটা সলভ, শেষ। আর এই কোশ্চেনটার মধ্যে কিছু নেই। ওকে, ক্লিয়ার? তো পাস করার চিন্তা করো না, পাস অবভিয়াসলি করে যাবে, খুব ভালোভাবেই পাস করবে। হ্যাঁ, এটা ইজি। ইজি কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবগুলো ইজি লাগবে। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন একটু বেশি ভাবতে হয়, কোশ্চেন যদি ঠিকঠাকভাবে না ক্লিয়ার করা থাকে সেক্ষেত্রে একটু ভাবতে হয় যে কীভাবে করলে সলভ হবে, সেটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকে, বাট সবই সেই সেম একই ব্যাপার। ওকে, চলো তাহলে নেক্সট কন্টিনিউ করি, পরের কোশ্চেন। যেমন এই কোশ্চেনটা, এখানে কিন্তু কোনো কিছু ছবি দেওয়া নেই, তোমাদের ছবি দেওয়া দেখছি বেশিরভাগ কোশ্চেন ছবি দেওয়া থাকছে না, ছবিটা তোমাদের নিজের এই যে পয়েন্টগুলো পড়ে সেটা তোমাদের ক্লিয়ার করতে হবে, ছবিটা কীভাবে ড্র করবো। অ্যাট ফার্স্ট কী বলা হয়েছে এখানে, দ্য ফলোয়িং ফোর্সেস অ্যাক্ট অ্যাট আ পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্টে কনকারেন্ট ফোর্স সিস্টেমের কথা বলা হয়েছে। তাহলে এখানে চারটে ফোর্স অ্যাক্ট করছে, কি কি? 20 নিউটন ফোর্স ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টুয়ার্ডস নর্থ অফ ইস্ট। লাইনটা পড়তে কিন্তু খুব ক্রিটিক্যাল মনে হতে পারে, যখন ড্র করব তখন দেখবে। নেক্সট 25 নিউটন টুয়ার্ড নর্থ অ্যান্ড 30 নিউটন টুয়ার্ড নর্থ অফ ওয়েস্ট অ্যান্ড 35 নিউটন ইনক্লাইন্ড অ্যাট 40 ডিগ্রি টুয়ার্ড দ্য সাউথ অফ ওয়েস্ট। তাহলে এখানে চারটে ফোর্স দেওয়া রয়েছে, চারটে ফোর্স একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন রয়েছে কোনো কোনো অ্যাক্সিসের সঙ্গে। সো অ্যাক্সিসগুলো কী কী? এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সেই যে কনসেপ্ট সেটা ইউজ করতে হবে। তো আমরা জানি এইভাবে যদি ড্র করি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে এইটা কোন দিক? ইস্ট, এইটা ওয়েস্ট, এইটা নর্থ, এটা সাউথ। সো নেক্সট কাজ কি? এবার প্রত্যেকটা ফোর্সকে ড্র করা। ফার্স্ট ফোর্স কি বলা হয়েছে? 20 নিউটন ফোর্স ইনক্লাইন। প্রত্যেকটা ফোর্স বলা হয়েছে একটা সিঙ্গেল পয়েন্টে, তাহলে এই সিঙ্গেল পয়েন্ট ধরছি আমি এর মিড পয়েন্ট, এই সিঙ্গেল পয়েন্ট থেকে প্রত্যেকটা ফোর্স অ্যাক্ট করছে, তার অ্যাঙ্গেলগুলি কত কত? একটা হচ্ছে 20 নিউটন ইনক্লাইন অ্যাট এন 30 ডিগ্রি টুয়ার্ডস নর্থ অফ ইস্ট। তাহলে ইস্ট কোন দিকটা? এই দিকটা। আর নর্থ কোন দিকটা? এই দিকটা। তাহলে ইস্ট থেকে নর্থের দিকে 30 ডিগ্রি, মানে এই যে অ্যাঙ্গেলটা হবে এইটা হচ্ছে 30 ডিগ্রি। 20 নিউটন ফোর্স ইনক্লাইন অ্যাট 30 ডিগ্রি টুয়ার্ডস নর্থ অফ ইস্ট। তাহলে ইস্টের নর্থের দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা 20 নিউটন ফোর্স একটা সিঙ্গেল পয়েন্ট থেকে অ্যাক্ট করছে। তাহলে ছবিটা ড্র করি, এই যে ফোর্স হচ্ছে 20 নিউটন, সাপোজ এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 30, সো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফোর্সটা অ্যাক্ট করছে। ফোর্সের ভ্যালু কত? 20 নিউটন। 20 নিউটন, সো 2 নিউটন হয়ে গেছে, সরি 20 নিউটন। একটা ফোর্স ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ফোর্স কি বলা হয়েছে? 25 নিউটন ফোর্স টুয়ার্ড নর্থ। তাহলে এখানে কিন্তু কোনো ইনক্লাইন বা ইনক্লিনেশন বলা হয়নি, 25 নিউটন সরাসরি নর্থের দিকে বলা হয়েছে। তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট কনকারেন্ট ফোর্স সিস্টেমের কথা বলা হয়েছে এখানে। সো এই পয়েন্ট থেকে টুয়ার্ড নর্থ ডাইরেকশন, এই নর্থ ডাইরেকশনে একটা ফোর্স নিলাম, তার ভ্যালু কত? 25 নিউটন। ইট ইজ 25 নিউটন। নেক্সট দেখো 30 নিউটন টুয়ার্ড নর্থ অফ ওয়েস্ট। এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। নর্থ ওয়েস্ট বলতে আমরা সাধারণত বুঝি এই পুরোপুরি একদম মিড পোর্শনটা, মানে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। সো 45 মানে এখানে হবে 135। সো এই হচ্ছে আর একটা ফোর্স, তার ভ্যালু কত? 30 নিউটন। এর ভ্যালু হচ্ছে 30 নিউটন।
এখানে কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, বলা হচ্ছে টুয়ার্ড নর্থ অফ ওয়েস্ট। তার নর্থ ওয়েস্ট বলতে আমরা এই প্রপার একদম মিড যে পয়েন্ট, মিড অ্যাঙ্গেল দিয়ে ইন্টারসেক্ট করছে এই ফোর্সটা, সেটাকে আমরা বুঝি। এর দুটো যে অ্যাঙ্গেল, এই পাশটাও 45, তাহলে এই পাশটা আলটিমেটলি 45 হবে। নেক্সট আরেকটা ফোর্স কি বলা হয়েছে, 35 নিউটন ইনক্লাইন অ্যাট 40 ডিগ্রি টুয়ার্ড সাউথ অফ ওয়েস্ট। তাহলে ওয়েস্ট থেকে সাউথের দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 40 ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইন। কত নিউটন ফোর্স, 35 নিউটন। তাহলে ওয়েস্ট থেকে সাউথের দিকে 40 নিউটন, মানে 180 প্লাস 40 220 হচ্ছে 220। এই একটা ফোর্স, এর ভ্যালু কত, 35 নিউটন। এর অ্যাঙ্গেল কত, 40 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত বলা হয়েছিল, 30 ডিগ্রি। এই সিম্পল। এই শুধু ছবিটা ড্র করা হচ্ছে একটু ক্রিটিক্যাল, একটু টাইম কনজিউমিং, যে স্টেটমেন্টগুলো পড়ে পড়ে ছবিটা ড্র করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, বাট যদি কারো কোথাও ডাউট থাকে সেটা তো আমাকে ক্লিয়ার করতে হবে। আমি যদি ঝড়ের মতো পড়েই চলে যাই, কেউ যদি বুঝতে না পারলো, তাহলে আলটিমেটলি লাভটা কি? ওকে, সো তাহলে এই ফোর্স সিস্টেম আমরা ড্র করে ফেলেছি। নেক্সট কাজ কি আমাদের, যে প্রত্যেকটা ফোর্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে পুরোপুরি প্যারালাল রয়েছে কিনা, এক্স আর ওয়াই অ্যাক্সিস প্রত্যেকটা ফোর্স রয়েছে কিনা দেখতে হবে। সো এইখানে শুধুমাত্র একটা ফোর্সই ওয়াই অ্যাক্সিসে রয়েছে, বাকি প্রত্যেকটা ফোর্স কি ইনক্লাইন ফোর্স রয়েছে। তাহলে নেক্সট কাজ কি আমাদের, এই প্রত্যেকটা ফোর্সকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে দুটো কম্পোনেন্টে রিজলভ করা। সো নেক্সট স্টেপ, চলো শুরু করি। এইভাবে একটা এর হরিজন্টাল কম্পোনেন্ট অ্যান্ড একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই ফোর্সটাও ইনক্লাইন রয়েছে, এরও একটা হরিজন্টাল কম্পোনেন্ট অ্যান্ড একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই ফোর্সটাও ইনক্লাইন রয়েছে, এর একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। প্রত্যেকটা ফোর্সকে রিজলভ করে নিলাম। সো এই ভ্যালুগুলো এবার পুট করব। এই ফোর্সটা কত, 20 নিউটন, আর হরিজন্টাল সঙ্গে অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। তাহলে হরিজন্টাল ফোর্সটা কত হবে, হরিজন্টাল কম্পোনেন্ট হবে এফ কস 30। সো ইট ইজ 20 কস অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি, 30। নেক্সট তার অপোজিট ফোর্সটা কত হবে, সাইন অ্যাঙ্গেল 20 সাইন 30। এই ফোর্সের অ্যাঙ্গেল কত, এটা হরিজন্টাল সঙ্গে 45 ডিগ্রি। তাহলে এই হরিজন্টাল কম্পোনেন্ট হবে এফ কস থিটা। সো 30 কস থিটা ভ্যালু কত, 45 ডিগ্রি। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে সাইন থিটা। সো 30 সাইন থিটা ভ্যালু কত, 45। নেক্সট এই ফোর্সটা, এই অ্যাঙ্গেলটা কত, হরিজন্টালের সঙ্গে এই 35 নিউটন ফোর্সটা 40 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। সো এই ফোর্সটা হবে 35 কস থিটা। সো কস থিটা কত, 40 ডিগ্রি। নেক্সট এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা সাইন থিটা। সো 35 সাইন ভ্যালু অফ থিটা হচ্ছে 40 ডিগ্রি। এইটুকু ছিল এখানে করার মতো, যেটা একটু হেক্টিক, একটু টাইম লাগবে। তারপর কিছু না, প্রত্যেকটা ফোর্স ড্র করে নিলাম, প্রত্যেকটা ফোর্সকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টে ব্রেক করে নিলাম। নেক্সট কাজ কি, জাস্ট ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে অ্যাপ্লাই করা। অ্যাট ফার্স্ট সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করি। এফ অফ ওয়াই যদি অ্যাপ্লাই করি, এই একটা ফোর্স, দুটো ফোর্স, তিনটে ফোর্স, চারটে ফোর্স, এখানে চারটে ফোর্স রয়েছে। সো এফ অফ ওয়াই ইকুয়াল টু 25 প্লাস 20 সাইন 30 প্লাস 30 সাইন 45
তিনটে ফোর্স নাম্বার 4 নাম্বার মাইনাস অফ মাইনাস 35 সাইন 40 35 সাইন 40 বোঝা গেছে এটা কোনটা প্লাস কোনটা মাইনাস কেন নিলাম। এফ অফ ওয়াই যখন করছি তো ওয়াই ডাইরেকশন যে ফোর্সগুলো রয়েছে সেই ওয়াই ডাইরেকশন ফোর্সগুলো দেখছি আমরা। সো সাপোজ যে ভার্টিক্যালি আপওয়ার্ড যে ফোর্সগুলো রয়েছে সেটাকে আমি পজিটিভ কনসিডার করলাম, আর ভার্টিক্যালি যেগুলো ডাউনওয়ার্ড রয়েছে যেটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ সাইড সেটাকে নেগেটিভ নিলাম। তাহলে এই তিনটে ফোর্স যে 25 নিউটন ফোর্স অ্যান্ড 20 সাইন 30 অ্যান্ড 30 সাইন 45 এই তিনটে কি ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স, তাহলে এইগুলোকে তিনটে পজিটিভ সাইন নিয়েছি। আবার যে নিচের যেটা ফোর্সটা রয়েছে 35 সাইন 40 এটা কি ওয়াই অ্যাক্সিসের ডাউনওয়ার্ড রয়েছে মানে নেগেটিভ সাইডে, তাহলে এটাকে নেগেটিভ নিলাম। সো এখান থেকে পেয়ে যাব সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু, সো সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু equal to 33.71 নিউটন। এফ অফ ওয়াই পেয়ে গেলাম। নেক্সট এফ অফ এক্স ফাইন্ড করব। সো এক্স ডাইরেকশনে কটা ফোর্স রয়েছে, এই একটা ফোর্স রয়েছে, এই একটা ফোর্স আর এই একটা ফোর্স। এই 25 নিউটন যেটা ফোর্স রয়েছে এই 25 নিউটন ফোর্সটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে রয়েছে, এক্স অ্যাক্সিসে এর কোনো কম্পোনেন্ট নেই। তাহলে এক্স অ্যাক্সিসে তিনটে ফোর্স নাম্বার 1 নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। তাহলে এটা যদি পজিটিভ নিই এক্সের পজিটিভ সাইডটাকে পজিটিভ নিচ্ছি, আর এক্সিসের যে নেগেটিভ সাইড নেগেটিভ অ্যাক্সিস সেটাকে নেগেটিভ নিচ্ছি ভ্যালুটাকে। সো এখানে লিখতে পারি আমি 20 cos 30 মাইনাস অফ 30 cos 45 minus 35 cos 40 minus 35 cos 40, so equal to summation of f of x equal to কত হচ্ছে 20 cos 30 equal to এর ভ্যালু হলো মাইনাস অফ 30.70 নিউটন। সো এফ অফ ওয়াই অ্যান্ড এফ অফ এক্স বেরিয়ে গেছে। এফ অফ ওয়াই মানে এটা পজিটিভ, তো যেটা ভার্টিক্যালি আপওয়ার্ড সেটা আমরা নিয়েছি পজিটিভ। সো এফ অফ ওয়াই হচ্ছে এইটা, অ্যান্ড এফ অফ এক্স হচ্ছে নেগেটিভ। সো দিস ইজ এফ অফ এক্স। এফ অফ ওয়াই ভ্যালু কত 33.71 অ্যান্ড এফ অফ এক্স এর ভ্যালু কত 30.70। তাহলে কি ফাইন্ড করতে বলছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড রেজাল্টেন্ট অফ দ্য ফোর্স। সো রেজাল্টেন্ট ফোর্স আর এর ভ্যালু কি হবে, রেজাল্টেন্ট ফোর্স আর ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন অফ এফ অফ এক্স তার স্কোয়ার প্লাস summation of f of y তার স্কোয়ার। সো r equal to root over of summation of f of x minus of 30.70 whole square plus 33.71 square, that equal to এর ভ্যালু কত আসছে root over 30.70 equal to 45.6 নিউটন। এই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু। এই যে একটা ফোর্স সিস্টেম এখানে অ্যাক্ট করছে, নাম্বার অফ ফোর্সেস 4টা, একটা সিঙ্গেল কনকারেন্ট ফোর্স সিস্টেম, তাদের যে রেজাল্টেন্ট ফোর্স নেট রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে তার ভ্যালু হচ্ছে কত 45.6 নিউটন।
সো এইটা পেলাম আমরা রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু, কিন্তু রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশন মানে কোন পয়েন্ট থেকে কোন ডাইরেকশনে অ্যাক্ট করবে সেটা কীভাবে ফাইন্ড করব। সো এই দেখো এখান থেকে এটা এফ অফ ওয়াই, এটা এফ অফ এক্স। তো রেজাল্টেন্ট ফোর্স আমরা কি জানি, এই ক্লোজিং সাইডটা দিয়ে আমরা ইন্ডিকেট করি রেজাল্টেন্ট ফোর্স আর। সো এই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এই অ্যাঙ্গেলটাকে ফাইন্ড করতে বলা হয়েছে, এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা। সো আমরা এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা জানি, সো ট্যান থিটা অ্যাপ্লাই করতে পারি। সো ট্যান থিটা ইকুয়াল টু এফ অফ ওয়াই বাই এফ অফ এক্স, এই লম্ব বাই ভূমি, দ্যাট ইকুয়াল টু সামেশন অফ এফ অফ ওয়াই বাই সামেশন অফ এফ অফ এক্স, দ্যাট ইকুয়াল টু 33.71 ডিভাইড বাই 30.70। সো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স হয়ে যাবে। থিটা ভ্যালু কত আছে, ট্যান ইনভার্স অফ 33.71 ডিভাইড বাই 30.70 ইকুয়াল টু 47 পয়েন্ট সামথিং 67। এই ফোর্সটা যে একটা ফোর্স সিস্টেম, তার রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত এলো 45.6 নিউটন, তার যে অ্যাঙ্গেল কত 47.67। এই অ্যাঙ্গেলটা কোন দিকে হবে, এই যে ফোর্স এক্স ফোর্স সেটা ডিফাইন করছে কোন দিকটা, ওয়েস্ট, আর এই ভার্টিক্যাল আপওয়ার্ড ডাইরেকশন সেটা ডিফাইন করছে নর্থকে। তাও রেজাল্টেন্ট ফোর্স কি, এই দুটো ফোর্সের অ্যাঙ্গেল, তাহলে এটা কি হবে, এই হচ্ছে ডব্লু ফোর্স, এ হচ্ছে এন, আর রেজাল্টেন্ট ফোর্সটা গিয়েছে এইভাবে। এই ভ্যালুটা পেলাম আমরা 30.70, এই ভ্যালুটা পেলাম 33.71, আর রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত 45.6, আর তার যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা কত 47.67। তাহলে এটা কোন অ্যাঙ্গেল, 47.67 টুয়ার্ড নর্থ অফ ওয়েস্ট। সো এটা লিখতে পারি টুয়ার্ড নর্থ অফ ওয়েস্ট। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো ডাউট? এই যে নিউমেরিক্যালটা করলাম, এখানে কোনো ডাউট, এটা ড্র করার সময় বা এই রেজাল্টেন্ট আর যে রেজাল্টেন্টের অ্যাঙ্গেল ফাইন্ড করার কোথাও কোনো ডাউট থাকলে এক্ষুনি জিজ্ঞাসা করো, সেটা চেষ্টা করবো আমি তোমাদের ক্লিয়ার করার, না হয় নেক্সট মুভ করব। কে বলছিল যে নিউমেরিক্যাল প্রবলেম হচ্ছিল, এখন এগুলো দেখো, কোথাও অসুবিধা হলে জানাও। রিকধার বলছিল যে ম্যাথ হলো প্রবলেম হচ্ছে। রিকধার তুমি কি রয়েছো? এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা এই পুরো নিউমেরিক্যালটাই? ওকে, 13 জন রয়েছে, বাকিরা কেউ কমেন্ট করছে না। কোথাও বুঝতে পারছো বা কোথাও না বুঝতে পারছো সেটা কমেন্ট করে জানাও, আমার পক্ষেও সেটা সুবিধা হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি, রাইট দ্য জেনারেল এক্সপ্রেশন অফ mechanical advantage MA and velocity ratio VR of a simple lifting machine. Deduce the condition of a reversibility of machine and what do you mean by non-reversible or self-locking machine. এই একটা থিওরি টাইপের কোশ্চেন, জাস্ট যদি তোমরা ফর্মুলাগুলো কোনটা কোথায় কি জানো তাহলে কিন্তু এই একটা ব্রড কোশ্চেন তোমাদের হাতে ইজিলি সলভ হয়ে গেল। সো আমরা জানি কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ MA ইকুয়াল টু কি হয়, কতটা আমরা এফোর্ট দিয়ে কতটা লোড তুলতে পারছি। সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ is equal to
কতটা এফোর্ট দিয়ে কতটা লোড তুলতে পারছি, সো এল লোড বাই এফোর্ট। So this is the expression for mechanical advantage. Next, velocity ratio. So velocity ratio কি? velocity ratio হচ্ছে ডিস্টেন্স কতটা ট্রাভেল করছে এফোর্ট টু দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লোড। ইট ইজ দ্য ratio of distance traveled by effort to the distance traveled by load. So velocity ratio VR equal to distance traveled by effort by effort to the distance travel by load. এই হচ্ছে এক্সপ্রেশন অফ ভেলোসিটি রেশিও। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ডিডিউস দ্য কন্ডিশন অফ রিভার্সিবিলিটি অফ আ মেশিন। একটা মেশিনকে আমরা রিভার্সিবল মেশিন কখন বলবো, রিভার্সিবল মেশিন কি? সো রিভার্সিবল মেশিন হচ্ছে কোনো একটা মেশিনে আমরা এফোর্ট দিয়ে লোড তুলছি। সো রিভার্সিবল মেশিন হচ্ছে যদি আমরা ওই এফোর্টটাকে যদি তুলে নিই তাহলে যে মেশিন সেটা কিন্তু আবার ইনিশিয়াল কন্ডিশনে চলে আসবে, বাই রিভার্স ডাইরেকশনে সেটা আবার ওয়ার্ক পারফর্ম করবে। কোনো একটা মেশিন রয়েছে সেখানে আমরা লোড একটা লিফট করছি একটা এফোর্ট দিয়ে, সো যদি এফোর্টটাকে আমরা তুলে নিই তখন আবার কিন্তু যে পরিমাণ আমরা কাজ করেছিলাম সেটা আবার রিভার্স ডাইরেকশনে ওয়ার্ক করে সেই ইনিশিয়াল স্টেটে চলে আসবে। সেটাই হচ্ছে কি একটা রিভার্সিবল মেশিন। সো একটা মেশিনকে রিভার্সিবল হওয়ার কন্ডিশন হচ্ছে কি তার এফিসিয়েন্সি যেটা সেটা মোর দেন 50% হতে হবে। সো ফর রিভার্সিবল মেশিন condition reversible machine condition for reversible machine কি তার যে এফিসিয়েন্সি মেশিন এফিসিয়েন্সি ইকুয়াল টু কি হয় MA বাই VR মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই velocity ratio into 100. So for reversible এই যে ভ্যালুটা efficiency should be more than 50%. তাহলে কোনো একটা মেশিনের যদি এফিসিয়েন্সি মানে এই MA বাই VR এই রেশিওটা যদি মোর দেন 50% আমরা পাই সেই ক্ষেত্রে সেই মেশিনটাকে আমরা বলতে পারি কি রিভার্সিবল মেশিন। ওকে, কোনো ডাউট? নেক্সট কিছু কোশ্চেন রয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই আ নন রিভার্সিবল অর সেলফ ব্লকিং মেশিন? তাহলে রিভার্সিবলের ঠিক উল্টোটা হচ্ছে কি একটা নন রিভার্সিবল মেশিন। যদি আমরা কোনো একটা মেশিনে এফোর্ট দিয়ে কোনো একটা কাজ করলাম, কোনো একটা লোড লিফট করলাম, যখন আমরা এফোর্টটা তুলে নিচ্ছি, এফোর্টটা সরিয়ে নিচ্ছি সেখান থেকে, তখন কিন্তু ওই মেশিনটা আবার রিভার্স ডাইরেকশনে ওয়ার্ক করে সেম ইনিশিয়াল স্টেটে কিন্তু আর রিটার্ন ফিরবে না, ওই পজিশনে ওই স্টেটে গিয়ে লক হয়ে যাবে। সেটাই হচ্ছে কি একটা নন রিভার্সিবল অর সেলফ লকিং মেশিন। এর যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই সেটা হচ্ছে
একটা জ্যাক, তোমরা অবশ্যই যখন দেখেছো 4 চাকা যে 4 হুইলার ভেহিকেলগুলো, যখন সেটা মেনটেন্স দরকার পড়ুক বা তার টায়ার চেঞ্জের দরকার পড়ুক, তখন একটা মেকানিক্যাল একটা ডিভাইস নিয়ে যায়, সেটা হচ্ছে জ্যাক। সেই জ্যাকটাকে আমরা ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে রোটেট করে গাড়ির যে এত হেভি একটা লোড সেটাকে লিফট করতে পারি। বাট আমরা যে ফোর্স দিয়ে এফোর্ট দিয়ে যে একটা গাড়িকে তুললাম উপরে, তারপর যখন চাকাটা আমরা খুলছি বা কোনো কিছু তার ভেতরে গিয়ে গাড়ি নিচে গিয়ে যখন মেনটেন্স করছি, সেই ক্ষেত্রে কিন্তু আর তখন গাড়িটা আবার নিচে নেমে চলে আসে না, ওই স্ক্রু জ্যাকটা আবার রিটার্ন রোটেট করে রিভার্স ডাইরেকশন রোটেট করে আবার কিন্তু নিচে চলে আসে না। যদি নিচে চলে আসে সেক্ষেত্রে কি একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা ফেলিয়ার সেই মেকানিক্যাল ডিভাইসটা। ফর দ্যাট কন্ডিশন তাহলে কি সেই মেশিনটাকে অবশ্যই লকিং, সেলফ লকিং হতে হবে। এই নয় যে আমরা ফোর্স দিয়ে স্ক্রু জ্যাক ফোর্স অ্যাপ্লাই করলাম, গাড়িটাকে লিফট করলাম, আবার যখন ফোর্স ছেড়ে দিলাম আবার গাড়িটা নেমে গেল, সেটা কিন্তু হলে চলবে না। সেই ক্ষেত্রে সেলফ লকিং মেকানিজম থাকতে হবে। সেই জিনিসটাকে বলা হচ্ছে কি নন রিভার্সিবল। আমরা যখন এফোর্ট সেখান থেকে তুলে নিচ্ছি, এফোর্ট সরিয়ে দিচ্ছি, তখন মেশিনটা আবার রিভার্স ডাইরেকশনে ওয়ার্ক করে সেম ইনিশিয়াল কন্ডিশনে আবার ফিরছে না, সেটাই হচ্ছে কি নন রিভার্সিবল মেশিন। সো ফর কন্ডিশন ফর নন রিভার্সিবল মেশিন, condition for a non-reversible machine কি বলতে পারি, এই যে মেশিন এফিসিয়েন্সি ইকুয়াল টু যেটা হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও ইন্টু 100, তার যে ভ্যালু, এর যে ভ্যালু সেটা অলওয়েজ লেস দেন 50%। সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনে যদি আমরা MA বাই VR রেশিওটা বের করি, তার যদি ভ্যালু লেস দেন 50% আমরা পাই, সেই ক্ষেত্রে বলতে পারি দ্য মেশিন ইজ আ নন রিভার্সিবল মেশিন। ক্লিয়ার, বোঝা গিয়েছে? কোনো ডাউট? অসুবিধা হলে জানাও, না হয় নেক্সট মুভ করবো পরের টপিক, পরের কোয়েশ্চেনে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও অ্যান্ড রিভার্সিবিলিটি অ্যান্ড নন রিভার্সিবল মেশিন। এই ছোট্ট একটা কোয়েশ্চেন, এটা জাস্ট 4টে পয়েন্ট তোমরা লিখলে কিন্তু এই ফুল নাম্বার পেয়ে যাবে। এখানে কোনো কিছুই নিউমেরিক্যাল সলভ করার দরকার নেই, কোনো কিছু না, জাস্ট যদি তোমরা এই কনসেপ্টগুলো জানো যে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ফর্মুলা হয় লোড বাই এফোর্ট, সেটা তোমরা লিখে নিতে পারো। ভেলোসিটি রেশিও কী হয়, জাস্ট পরীক্ষা যখন লিখবে একটু বাড়িয়ে লিখবে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ দ্য রেশিও অফ দ্য লোড লিফটেড বাই আ মেশিন টু দ্য এফোর্ট অ্যাপ্লাইড, তারপর সেটা এক্সপ্রেশনের শো করলে যে লোড বাই এফোর্ট ইকুয়াল টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ, তার নাম্বারটা মানে ভালো পাওয়া যায়, কাটার কোনো চান্স থাকে না। অল ক্লিয়ার এই অবধি? কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন করো, না হয় নেক্সট করবো। এই টাইমটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ টাইম, নেক্সট ডে এক্সাম। সো যতটা সম্ভব তাড়াতাড়ি যতগুলো কোয়েশ্চেন সলভ করতে পারো সেটা তোমাদেরই বেনিফিট। ওকে, সো কার বেশি ডাউট নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ ফ্রিকশন? ফ্রিকশন কি? আমরা জানি ফ্রিকশন ইজ আ রেজিস্টিং ফোর্স বলতে পারি অর অপোজিং ফোর্স বলতে পারি, হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন অর টেন্ডেন্সি টু মোশন বিটুইন টু কন্ট্যাক্টিং সারফেস। হ্যাঁ, তাড়াতাড়ি করছি। সো তার ফ্রিকশন কি? ফ্রিকশন এর ডেফিনেশনটা লিখে দিয়েছি, সেটা তোমরা ইজিলি পড়ে নিতে পারবে। যে কোনো একটা বডি একটা সারফেসের উপর রয়েছে, তাদের মধ্যে যে কন্ট্যাক্ট সারফেসের যে নেচার, তার জন্য একটা ফোর্স ডেভেলপ হচ্ছে। আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি বাইরে থেকে, তার এগেনস্টে একটা রেস্টিং ফোর্স ডেভেলপ হচ্ছে, একটা অপোজিং ফোর্স ডেভেলপ হচ্ছে, সেই ফোর্সটাই হচ্ছে কি ফ্রিকশন ফোর্স। এখানে বলা হচ্ছে মোশন অর টেন্ডেন্সি টু মোশন, কারণ আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি হতে পারে তার জন্য বস্তুটা মোশন হতেও পারে, অর টেন্ডেন্সি টু মোশন মানে জাস্ট মুভ করা অবস্থায়। সো ইট ইজ নোন অ্যাজ ফ্রিকশন। নেক্সট, ডিফাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফোর্স। তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ, আমরা কি জানি ফ্রিকশন ফোর্স F ইকুয়াল টু এটা B, সো B ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স or
অর সেটাকে বলতে পারি আমরা লিমিটিং ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স অর লিমিটিং ফ্রিকশন ফোর্স ডিনোট করি যদি এফ, সো এফ ইকুয়াল টু কি হয় মিউ ইন্টু এন, যেখানে এফ হচ্ছে লিমিটিং ফ্রিকশন ফোর্স, মিউ ইজ দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড হোয়াট ইজ এন, এন ইজ দ্য নর্মাল রিয়াকশন। সো আমাদের বলা হয়েছে যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন কি, সো মিউ ইকুয়াল টু লিখতে পারি এফ বাই এন। সো কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইজ দ্য রেশিও অফ দ্য লিমিটিং ফ্রিকশন ফোর্স টু দ্য নর্মাল রিয়াকশন ফোর্স, এটাই হচ্ছে কি কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। বোঝা গিয়েছে এটা? নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, ডিফাইন দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ কি, একটা বডি একটা রাফ ইনক্লাইন্স সারফেসের মধ্যে রয়েছে, এই অ্যাজিউম করছি এখানে একটা বডি রয়েছে, এই একটা বডি একটা ইনক্লাইন সারফেসের মধ্যে রয়েছে। সো এই বডিটা টেন্ডেন্সি কি, সেটা স্লাইড করে নিচের দিকে নেমে যাওয়ার। বাট যদি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কম থাকে সেক্ষেত্রে কি বডিটা কিন্তু নিচের দিকে স্লাইড করে নামবে না। তার কারণ কি, এখানে একটা ফ্রিকশন ফোর্স জেনারেট হচ্ছে। সো ম্যাক্সিমাম কত ডিগ্রি এই অ্যাঙ্গেলটা, একটা পজিশনে গিয়ে যদি এই অ্যাঙ্গেলটা আমি একটু একটু করে যদি ইনক্রিজ করি, যদি এই অ্যাঙ্গেলটা একটু করে যদি বাড়াতে থাকে এখানে, তাহলে কি একটা পয়েন্টে গিয়ে কিন্তু এই বক্সটা স্লাইড করে নিচে নেমে যাবে, আর তখন এই রেস অবস্থা থাকবে না। এমন তো না যে 90 ডিগ্রিতে করে দিলাম তবু বক্সটা থেকে গেল। সো সেই ম্যাক্সিমাম কত ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই সারফেসের ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অবধি আমি যেতে পারি, যার জন্য এই বক্সটা জাস্ট এই অবস্থায় কিন্তু স্থির থাকবে, মানে স্লাইড করে নিচে নামবে না, সেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিপোজ। দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন at which a body remains at rest just before sliding is known as angle of repose। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এই হরিজন্টাল সারফেসের সঙ্গে এই যে ইনক্লাইন সারফেস তার যে অ্যাঙ্গেলটা, সেটা ম্যাক্সিমাম কত অবধি এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কন্ডিশনে থাকার জন্য হতে পারে অ্যাঙ্গেলটা, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। সো অ্যাঙ্গেল অফ রিপোজ দিয়ে অ্যাঙ্গেলটা ফাই দিয়ে ইন্ডিকেট করি। সো ফাই ইকুয়াল টু আমরা বলতে পারি tan phi equal to mu বলতে পারি। সো tan phi equal to mu, থিটা হয়ে গেছিল phi। ওকে, নেক্সট কোশ্চেন ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ যে ফ্রিকশন হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, a body is resting on a rough horizontal plane. It requires a pull of 170 Newton inclined plane at 27 degree to the plane just to move it, while a push of 190 Newton inclined at 27 degree to the plane just to move it. Determine the weight of the body and coefficient of friction. সো এই ধরনের যে নিয়মগুলো রয়েছে এখানে কিন্তু কোনো ছবি দেওয়া নেই। সো এই ছবি যদি না দেওয়া থাকে এই প্রবলেমগুলো কিন্তু এই ড্র করা সেটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার। এখানে ল্যাঙ্গুয়েজটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, দেখতে হবে, তারপর কিন্তু ড্র করতে হবে। সো এখানে এই একটা বড় একটা নিয়ম রয়েছে, এখানে ছবিগুলো দিয়ে দেওয়া দরকার তোমাদের, কারণ পরীক্ষার টাইমে খুব এটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এতটা এই ভেবে ড্র করা সেটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় জিনিসটা। সো চলো দেখি কী বলা হয়েছে, একটা বডি রয়েছে রেস্টিং অন আ রাফ হরিজন্টাল প্লেন, required to pull of 170 Newton incline at a plane of 27 degree। তাহলে এখানে মনে হতে পারে যে প্লেনটা ইনক্লাইন রয়েছে 27 ডিগ্রি, নাকি যে ফোর্স অ্যাপ্লাই করছি পুল ফোর্স সেটা 27 ডিগ্রি, এখানে একটা কনফিউজিং ব্যাপার রয়েছে। সো তোমাদের ক্লিয়ারিটির জন্য বলি, এখানে দেখো মেনশন করা রয়েছে বডিটা রেস্টিং রয়েছে একটা রাফ হরিজন্টাল প্লেনে, তাহলে যে প্লেন তারপর যে বডিটা রয়েছে সেই প্লেনটা কিন্তু ইনক্লিনেশনে নয়, সেটা হরিজন্টাল প্লেন রয়েছে। তাহলে ড্র করি আমরা এই ছবি, এই একটা বডি,
এগুলো এক্সামে দিয়ে দেওয়া দরকার, কারণ এটা এতটা পড়ে আবার সেটাকে চিন্তা করা, ড্র করা একটা ক্রিটিক্যাল ব্যাপার। সো এখানে কি বলা হয়েছে, বডিটা যেটা রয়েছে রেস্টিং অন আ রাফ হরিজন্টাল প্লেন, যেহেতু রাফ বলা হয়েছে তখন বুঝে নিতে হবে যে এটা ফ্রিকশন প্রবলেম। আর যদি এখানে মেনশন করা রয়েছে যে কোফিশিয়েন্ট ফ্রিকশন ফাইন্ড করা, বাট যদি স্মুথ সারফেস বলা হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে প্রবলেমটা কিন্তু ফ্রিকশন নয়, সেখানে ফ্রিকশন জেনারেট হবে না, বা ওই পার্টিকুলার পয়েন্টে ফ্রিকশনের কিন্তু কোনো কনসিডারেশন নেই যদি স্মুথ সারফেস বলা হয়। সো দ্য কোশ্চেন ইজ রেস্টিং অন আ রাফ হরিজন্টাল প্লেন, তাহলে বডিটা একটা হরিজন্টাল প্লেনের মধ্যে রয়েছে। ইট রিকোয়ার্স আ পুল অফ 170 নিউটন ইনক্লাইন অ্যাট 27 ডিগ্রি, তাহলে একটা পুল ফোর্স অ্যাপ্লাই করছি অফ 170 নিউটন অ্যাট 27 ডিগ্রি ইনক্লিনেশন। তাহলে একটা পুল ফোর্স অ্যাপ্লাই করি কত ডিগ্রি, 27 ডিগ্রি। সো এই হচ্ছে 27 ডিগ্রি একটা ফোর্স, পুল ফোর্স of 170 নিউটন ইনক্লাইন 27 ডিগ্রি, জাস্ট টু মুভ ইট। তাহলে এই যে বডি, তার নির্দিষ্ট একটা ওয়েট রয়েছে, ডাব্লু ওয়েট, অ্যান্ড ওয়েটের এগেনস্টে একটা অবশ্যই রিয়াকশন ফোর্স ডেভেলপ হবে। সো দিস ইজ দ্য রিয়াকশন ফোর্স, অ্যান্ড আমরা ফোর্স অ্যাপ্লাই করছি এই রাইট দিকে, বডিটাকে মুভ করছি, পুল করছি, তাহলে তার ফ্রিকশন ফোর্সটা জেনারেট হবে কোন দিকে, তার অপোজিট ডাইরেকশনে, এইভাবে। ওকে, এই হচ্ছে ছবি আমাদের ক্লিয়ার। এটা ওয়েট, নর্মাল রিয়াকশন ফোর্স, এটা ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইন্টু নর্মাল রিয়াকশন এন, অ্যান্ড পি ফোর্সের ভ্যালু কত বলা হয়েছে এখানে, 170 নিউটন। সো 170 নিউটন। নেক্সট কাজ কি তাহলে, এরপর প্রত্যেকটা ফোর্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে রিজলভ রয়েছে কিনা সেটা চেক করা। এখানে তিনটে ফোর্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস রয়েছে, বাট এই একটা ফোর্স 170 নিউটন ফোর্স যেটা, সেটা কিন্তু রিজলভ করা নেই। তো এটাকে দুটি কম্পোনেন্ট আমরা রিজলভ করব। এই হচ্ছে একটা কম্পোনেন্ট, এই হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। উপরে হয়ে গেছে। সো রেজলিউশন অফ ফোর্স, এই অ্যাঙ্গেলটা কত বড় রয়েছে, 27 ডিগ্রি। সো এটা হচ্ছে 27, তাহলে এটাকে যদি রিজলভ করি, এফ কস থিটা এটা, সো 170 কস অফ 27, এটা সাইন থিটা, 170 কস অফ, কস না সাইন থিটা হবে, 170 সাইন থিটা, সো সাইন অফ 27 ডিগ্রি। এই হচ্ছে ছবি ক্লিয়ার। নেক্সট কাজ কি, এবার ইকুইলিব্রিয়াম ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করা। অ্যাট ফার্স্ট যদি সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করি, সো অ্যাকর্ডিং টু সামেশন অফ এফ অফ ওয়াই টু 0, এই দুটি ফোর্স রয়েছে আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড। সো লিখতে পারি যে এন ইকুয়াল লেখা যেতে পারে ডাব্লু, এটা মাইনাস 170 সাইন 27। সো সামেশন অফ এফ অফ ওয়াই থেকে পেলাম এন ইকুয়াল টু ডাব্লু মাইনাস সাইন 27। আর আমরা কি জানি, ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু হয় মিউ ইন্টু এন। সো এফ এর ভ্যালু লিখতে পারি মিউ ইন্টু এন, কত পেলাম, ডাব্লু মাইনাস অফ 170 সাইন অফ 27। ওকে, ক্লিয়ার। নেক্সট সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করলাম, নেক্সট সামেশন অফ এফ অফ এক্স অ্যাপ্লাই করব। সো সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। তো এই দুটো ফোর্স, একটা লেফট দিকে একটা রাইট দিকে, সো দুটোকে ইকুয়েট করতে পারি। সো এফ ইকুয়াল টু লিখতে পারি আমি কত, 170 cos of 27। ক্লিয়ার। নেক্সট তাহলে এফ এর ভ্যালু কত রয়েছে এখানে, মিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে ডাব্লু মাইনাস অফ 170
sine of 27 equal to 170 cos of 27 multiply করি mu into w minus of 170 sine of 27 into mu equal to 170 cos of 27. So mu equal to লিখতে পারি 170 mu w equal to লিখতে পারি কত 170 cos of 27 এটা যদি প্লাস হয়ে যাবে প্লাস 170 sine of 27 into ব্র্যাকেটের মধ্যে রয়েছে mu সো 170 cos 27 এর ভ্যালুগুলো বের করে নিই কত হচ্ছে সো mu w ইকুয়াল টু লিখতে পারি 170 cos of 27 সো এটা হচ্ছে 151.47 প্লাস এটা কত 170 sin 27 সো এর ভ্যালু আসছে 77.18 multiplied mu সো এই হলো যখন 170 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম নেক্সট বলা হয়েছে কি 190 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি একটা পুশ ফোর্স তাহলে এটা যদি কেস 1 করি এটা হচ্ছে কেস নাম্বার 1 যখন অ্যাপ্লাইং 170 নিউটন পুল ফোর্স সো এইখানে পেলাম মিউ ইন্টু ডাব্লিউ ইকুয়াল টু এই ভ্যালুটা এটাকে ইকুয়েশন 1 দিয়ে দিলাম নেক্সট একটা পেজ অ্যাড করি আবার সেম ফিগার ড্র করতে হবে এটা হচ্ছে কেস 2 কেস নাম্বার 2 যখন অ্যাপ্লাই করছি অ্যাপ্লাইং 190 নিউটন পুশ ফোর্স কোনো কি ডাউট রয়েছে তাহলে বলো আগে এটা ক্লিয়ার হয়েছে দেখতে পারে এটা এখানে কোনো ডাউট এই কেস 1 কিভাবে অ্যাপ্লাই করলাম একটা পুল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 170 নিউটন নেক্সট তাহলে দেওয়া রয়েছে কি আরেকটা সিচুয়েশন দুটো সিচুয়েশন এখানে দেওয়া রয়েছে একবার 170 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি টু মুভ দ্য বক্স আবার 190 ফোর্স অ্যাপ্লাই করছি টু মুভ দ্য বক্স অ্যাট সেম অ্যাঙ্গেল 27 ডিগ্রি টু দ্য প্লেন তাহলে যখন পুল করছি সেই ক্ষেত্রে লাগছে 170 নিউটন ফোর্স আর যখন পুশ করছি সেই ক্ষেত্রে লাগছে 190 নিউটন ফোর্স এই যে দুটো কেস এই দুটো কেসের রেসপেক্টে বলা হয়েছে এর বডির যে ওয়েট সেটাকে ফাইন্ড করা আর তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেটাকে ফাইন্ড করা সো এটা হলো কেস নাম্বার 1 নাও কেস নাম্বার 2 when applying 190 নিউটন পুশ ফোর্স তাহলে বডির আবার এই যে সেম একটা বডি নিলাম এবার কি বলা হচ্ছে যে 190 নিউটন পুল ফোর্স অ্যাপ্লাই করছি তাহলে 190 নিউটন একটা পুল ফোর্স অ্যাপ্লাই করছি পুল ফোর্স তার অ্যাঙ্গেলটা কত 27 ডিগ্রি উইথ হরিজন্টাল তাহলে এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে কত 27 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 27 এই বডির একটা নির্দিষ্ট ওয়েট রয়েছে W
তার রিয়াকশন ফোর্স এন, আর যখন ফোর্স আমরা অ্যাপ্লাই করছি পুল ফোর্স এইভাবে, তাহলে তার ফ্রিকশন ফোর্সটা জেনারেট হবে কোন দিকে, এই দিকে। ডাইরেকশনগুলো মেনশন করি। সো ওয়েট এইভাবে, রিয়াকশন ফোর্স এইভাবে, দিস ইজ ওয়েট, রিয়াকশন ফোর্স এন, এটা জেনারেটেড ফ্রিকশন ফোর্স এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। আর পুল ফোর্সের ভ্যালু কত দেওয়া রয়েছে, 190। সো এই ভ্যালুটা হচ্ছে 190। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিয়েছি। নেক্সট কাজ কি, এই প্রত্যেকটা ফোর্সকে এক্স আর ওয়াই অ্যাক্সে রিজলভ করা। তো তিনটে ফোর্স রয়েছে রিজলভ, একমাত্র এই ফোর্সটাকে রিজলভ করতে হবে। সো দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিসে রিজলভ করে নিই, এইভাবে আর এইভাবে। সো এইটা কস কম্পোনেন্ট, এটা সাইন কম্পোনেন্ট। সো এইটা হচ্ছে 190 cos 27, আর এই ভ্যালুটা কত, 190 sin 27। সো ফ্রি বডি ডায়াগ্রাম ক্লিয়ার। নেক্সট কাজ তাহলে কি, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাপ্লাই করা। তাহলে সামেশন অফ এফ অফ ওয়াই যদি অ্যাপ্লাই করি, সো এন ইকুয়াল টু কী পাচ্ছি, এন ইকুয়াল টু, এটা আপওয়ার্ড আর বাকি দুটো ডাউনওয়ার্ড। সো এন ইকুয়াল টু ডাব্লু প্লাস 190 সাইন অফ 27, and we know that friction force F equal to mu into n. So F equal to আমরা লিখতে পারি mu into n এর ভ্যালু কত, এই ভ্যালুটা পুট করব W plus 190 sin of 27. So next এবার f of x, so summation of f of x equal to যদি 0 অ্যাপ্লাই করি, সো এই ফোর্সটা আর এই ফোর্সটা, এফ ইকুয়াল টু অপোজিট ডাইরেকশন 190 কস অফ 27 ডিগ্রি। সো এফ এর ভ্যালু কত, মিউ আন্ডার ব্র্যাকেট ডাব্লু প্লাস 190 সাইন অফ 27, if you will mu into n, that equal to 190 cos of 27. So multiply kori mu w plus of 190 sin 27 multiplied mu equals to 190 cos of 27. সো এখান থেকে লিখতে পারি মিউ ডাব্লু ইকুয়াল টু 190 cos of 27 মাইনাস অফ 190 সাইন অফ 27 ইন্টু মিউ। সো এই ভ্যালুটা কত হচ্ছে, 190 cos of 27 equal to হচ্ছে 169.26 and minus of 190 sin 27. So 190 sin 27 equal to 86.26 into mu w equals to, so এইখানে দেখো মিউ ডাব্লু দুটো ভ্যালু পেয়ে গেলাম, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। আগের যে কন্ডিশন যখন অ্যাপ্লাই করলাম কেস নাম্বার 1, যখন একটা পুল ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল 170 নিউটন, সেই ক্ষেত্রে মিউ ডাব্লুর ভ্যালু কত এলো 151.47 প্লাস 77.18 ইন্টু মিউ, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর নেক্সট যখন সেকেন্ড কেস অ্যাপ্লাই করলাম, সেকেন্ড কেসে কী বলা হয়েছে, একটা 190 নিউটন পুশ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেই ক্ষেত্রে এই যে মিউ ইন্টু ডাব্লু তার ভ্যালু কত পেলাম 169.26 মাইনাস অফ 86.26 মিউ। তাহলে দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দেবো, দুটো ভ্যালুকে মিউ ইন্টু
ডাব্লু যে রয়েছে। সো ইকুয়েশন নাম্বার 1 and 2। সো ইকুয়েশন 1 কত রয়েছে 151.47 plus 47.18 plus 47.18 into mu 77.18 mu, so plus 77.18 mu equals to কি রয়েছে এই ভ্যালুটা 169.26 minus of 86.26 minus of 86.26 mu। সো এই দুটো ইকুয়েশন যখন ইকুয়েট করলাম এখান থেকে কিন্তু ইজিলি আমরা এই মিউ ভ্যালুটা ফাইন্ড করতে পারবো। সো মিউ ইকুয়াল টু কত হবে ইকুয়েটিং টু এক্সপ্রেশন 86 নিয়ে যায় এটা প্লাস হবে এটা সে মাইনাস হবে এদিকে। সো 77.18 প্লাস 86.26 মিউ ইকুয়াল টু এইদিকে হচ্ছে 163.47 163.47 মিউ ইকুয়ালস টু কত এদিকে 169 এদিকে মাইনাস হবে। সো 169.26 minus of 15 that equal to 17.82। so mu equals to কত 17.82 divided by 163.47। so কত হচ্ছে 17.82 divided by 163.47 that equal to, so mu equal to পেয়ে গেলাম আমরা 0.109। সো কোশ্চেনের কি বলা হয়েছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ তার ভ্যালু কত সেটা আমরা ফাইন্ড করে নিলাম। কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইকুয়াল টু 0.109। নেক্সট কি ফাইন্ড করতে হবে এই বডির ওয়েট কত। সো ওয়েট কীভাবে বার করবো এই দুটো যে ইকুয়েশন রয়েছে এইখানে যদি মিউর ভ্যালুটা পুট করি আমরা সেই ক্ষেত্রে ইজিলি যে ওয়েট বডি সেটা বের করতে পারবো। মিউ ইন্টু ডাব্লু রয়েছে। সো মিউ ইকুয়াল টু 1 পয়েন্ট এইখানে যদি নেক্সট এই পেজে বলছি ডাব্লু। সো মিউ কত রয়েছে 0 পয়েন্ট ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন নাম্বার 1 মিউ ইন্টু ডাব্লু ইকুয়াল টু এইটা হচ্ছে ইকুয়েশন 1 mu into w equal to 151.47 plus 1547 plus by mu কত 77.18 mu 77.18 into mu। সো মিউর ভ্যালু যদি পুট করি এখানে কত 0.109 into w equal to 151.47 plus 77.18 into মিউর ভ্যালু কত 0.109। সো এখান থেকে ডাব্লুর ভ্যালু পেয়ে যাব ডাব্লু ইকুয়াল টু 1.47 to 77.19 to 0.109 divided by 1 that equal to এটা আসছে কত 1467 নিউটন। এই হচ্ছে অ্যান্সার। বোঝা গিয়েছে? এই কোশ্চেনটা একটু লেন্দি ছিল, এটা আমিও বলবো যে হ্যাঁ কোশ্চেনটা একটু
ল্যাঙ্গুয়েজটাও এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে কীরকম এরা ছবিটা বলতে চেয়েছে, বাট অ্যাজ স্টেটমেন্ট আমি ফলো করলাম, সেটা এইভাবেই সলভ হওয়া উচিত। যেহেতু বলা আছে একটা রাফ হরিজন্টাল প্লেনে বডি রয়েছে, একটা পুল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কেস নাম্বার 1 টু মুভ দ্য বডি, অ্যান্ড কেস নাম্বার 2 একটা পুল ফোর্স একটা পুশ ফোর্স, দুটো কন্ডিশন বলা হয়েছে। সেই ক্ষেত্রে এখানে ওয়েট আর কোএফিসিয়েন্ট ফ্রিকশনটা ফাইন্ড করতে বলা হয়েছে। ক্লিয়ার? কোনো ডাউট? আশা করি এই যে কোয়েশ্চেনটা এটা একটু খুব লেন্দি তোমাদেরও লাগবে, সেটা আমারও মনে হলো যে হ্যাঁ কোয়েশ্চেনটা একটু লেন্দি রয়েছে। এখান থেকে দুটো কেস থেকে দুটো ইকুয়েশন পেলাম, সেই দুটো ইকুয়েশনকে আবার ইকুয়েট করে একটা ভ্যালু বের করা, আবার সেই ভ্যালু নিয়ে গিয়ে একটা ইকুয়েশনে পুট করা, এটা একটু লেন্দি ছিল, ক্যালকুলেশনটা একটু বড় ছিল, টাইম এটা লাগবে। সো তোমরা যখন কোয়েশ্চেন সলভ করবে পরীক্ষার ক্ষেত্রে, তখন তোমাদেরকে নিজে থেকে চুজ করতে হবে যে কোন কোন যে কোয়েশ্চেনগুলো কম টাইমের মধ্যে করা যাবে, আর সেইখান থেকে কিন্তু অ্যাকচুয়াল নাম্বার পাওয়া যাবে, নাম্বার কাটা যেন চান্স না থাকে। থিওরি যদি পার্ট থাকে সেক্ষেত্রে নাম্বার কাটা যেতে পারে, বাট ছোট্ট কাজ যদি নিউমেরিক্যাল থাকে, সেই ছোটো ছোটো নিউমেরিক্যালগুলো করে তোমরা ফুল নাম্বার পেতে পারো। সো সিলেকশনটা তোমাদের উপর। এই কোয়েশ্চেনটা করতে গেলে একটু টাইম লাগবে। কোনো কি ডাউট আছে এখান থেকে, এই কোয়েশ্চেন থেকে? জিজ্ঞাসা করতে পারো, না হয় নেক্সট আমি মুভ করব পরের কোয়েশ্চেনের জন্য। কারো কোনো ডাউট? ওকে, কারো ডাউট দেখছি না, সো নেক্সট মুভ করছি। Next question is, write the mathematical expression of potential and kinetic energy. একটা পার্ট আর হচ্ছে a particle is projected at an angle of 45 degree with the horizontal with a velocity of projection 150 meter per second. Determine the maximum height attained by the projectile, the horizontal angle of projectile, and time of flight. আচ্ছা, তিনটে। সো অ্যাট ফার্স্ট কী বলা হয়েছে, দুটো ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে ফাইন্ড দ্য রাইট দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ পোটেন্সিয়াল এনার্জি। সো পোটেন্সিয়াল এনার্জি কি? পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে একটা বডিকে যদি আমরা একটা হাইটে রাখি, সেই হাইটের জন্য যে এনার্জি গেন করে সেই বডিটা, সেটাই হচ্ছে ওই বডির পোটেন্সিয়াল এনার্জি। সো পোটেন্সিয়াল এনার্জিকে ইন্ডিকেট করা হয় পি ই দিয়ে, and potential energy equal to হয় mgh. What is m? M is the mass of the body. What is g? G is the gravitational acceleration, which is 9.81 meter per second square. And what is h? H হচ্ছে বডিটা কতটা হাইট আমরা রেখেছি এই আর্থ সারফেস থেকে। সো যতটা হাইটে আমরা রাখবো একটা বডিকে, তার যে পোটেন্সিয়াল এনার্জি ততই বেশি হবে। ওকে, বোঝা গিয়েছে? ক্লিয়ার? হোয়াট ইজ পোটেন্সিয়াল এনার্জি? ইট ইজ দ্য এনার্জি পজেসড বাই আ বডি ডিউ টু ইটস পজিশন। নেক্সট, কাইনেটিক এনার্জি। হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? একটা বডি যখন একটা নির্দিষ্ট ভেলোসিটিতে মুভ করছে, তো সেই মুভ করার সময় তার মধ্যে একটা নির্দিষ্ট এনার্জি রয়েছে, সেই পরিমাণ স্টোর এনার্জিকে বলা হচ্ছে কি? কাইনেটিক এনার্জি। ইট ইজ দ্য এনার্জি অফ আ বডি ডিউ টু ইটস মোশন। কোনো একটা বডি মুভ করছে, তার মোশনের জন্য যে এনার্জি বডিটার মধ্যে রয়েছে, সেই এনার্জিকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জিকে ইন্ডিকেট করা হয় কে ই দিয়ে। সো কাইনেটিক এনার্জি কে ই ইকুয়াল টু হয় হাফ অফ এম ভি স্কোয়ার। So kinetic energy K equal to half of mv square. What is m? M is the mass of the body which is moving, and what is v? V এখানে কিন্তু ভলিউম নয়, v এখানে ভেলোসিটি। বডিটা কত ভেলোসিটিতে মুভ করছে সেটাই হচ্ছে তার ভেলোসিটি। তো
এখানে একটা বডি যত হাই ভেলোসিটিতে মুভ করবে তার কাইনেটিক এনার্জি কিন্তু ততই বেশি। বোঝা গিয়েছে? ক্লিয়ার? কোনো ডাউট নেই এখান থেকে? আশা করি ডাউট হবে না। নেক্সট একটা ছোট্ট কোশ্চেন বলা হয়েছে, আ পার্টিকেল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আগে গিভেন ডেটা করে নিই। গিভেন ডেটা, দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন দেওয়া রয়েছে কত? অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি দেওয়া রয়েছে উইথ অ্যান হরিজন্টাল, উইথ 45 ডিগ্রি হরিজন্টাল, with an velocity of projection 150 meter per second. So velocity বা ইনিশিয়াল ভেলোসিটি বলতে পারি সেটাকে, থ্রো করছি যখন, প্রজেক্ট করছি, ইনিশিয়াল ভেলোসিটি ডিনোটেড বাই u equal to 150 meter per second. সো অ্যাঙ্গেল অফ প্রজেকশন দেওয়া রয়েছে থিটা অ্যান্ড ভেলোসিটি দেওয়া রয়েছে মিউ। অ্যান্ড আমরা জানি যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন জি এর ভ্যালু কত হয়, যদি কোনো ক্ষেত্রে মেনশন করা থাকে এক্সামে যে 10 ধরে করতে হবে, সেই ক্ষেত্রে 10 ধরে করবে, আদারওয়াইজ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই হচ্ছে গিভেন ডেটা। নেক্সট কি ফাইন্ড করতে বলা হচ্ছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য প্রজেক্টাইল। তাহলে ম্যাক্সিমাম হাইট কত হবে সেটা ফাইন্ড করতে হবে। তো হাইটের ফর্মুলা কি, ম্যাক্সিমাম হাইট নাম্বার 1 যদি ফাইন্ড করি, সো ম্যাক্সিমাম হাইট এইচ দিয়ে ইন্ডিকেট করছি, এইচ ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার সাইন থিটা বাই 2g। সো এখানে প্রত্যেকটা ভ্যালু আমাদের কাছে নোন। ইনিশিয়াল ভেলোসিটি ইউ আমরা জানি, সাইন থিটা যে থিটা ভ্যালু আমরা জানি, অ্যান্ড 2 ইন্টু জি এর ভ্যালু জানি। সো এইচ ইকুয়াল টু হয় ইউ হচ্ছে কত 150 স্কোয়ার ইন্টু সাইন অফ 45 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.81। সো ম্যাক্সিমাম হাইট কত পৌঁছাবে, এইচ ইজ ইকুয়াল টু 150 স্কোয়ার টু ওয়েট কিছু একটা, আচ্ছা এখানে একটা ভুল করেছি, এইচ ম্যাক্সিমাম হাইট ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে, সো এখানে স্কোয়ার হবে। ওকে, সো এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2g 150 2 into 9 point, so 573.4 মিটার। এই হচ্ছে কি একটা বডির, এই যে থ্রো করছি আমার বডিটাকে, প্রজেক্ট করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উইথ ইনিশিয়াল ভেলোসিটি অফ 150 মিটার পার সেকেন্ড। তাহলে যে ম্যাক্সিমাম হাইট যেটা অ্যাটেন্ড করবে বডিটা গ্রাউন্ডে বা নিচে পৌঁছানোর আগে অবধি, সেটা হচ্ছে কত, এই ম্যাক্সিমাম হাইট 173.4 মিটার ফ্রম সারফেস। ওকে, নেক্সট তার একটা পেজ নিই। নেক্সট কি বলা হয়েছে ফাইন্ড করতে, টু ফাইন্ড হরিজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল। তাহলে রেঞ্জের ফর্মুলা কি, আগে শর্ট কোশ্চেন আমরা করলাম। সো নাম্বার 2, রেঞ্জ ফাইন্ড করব, রেঞ্জ আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সো আর ইকুয়াল টু ইউ ভ্যালু কত ছিল 150
150 square into sine 2 theta, so 2 into theta 45 divided by value of g কত 9.81, তো এর ভ্যালু কত হচ্ছে রেঞ্জ r ইকুয়াল টু 150 স্কোয়ার ইন্টু সাইন 290 হবে এটা divided by 9.81 equal to হচ্ছে 2293.6 মিটার। ওকে, ক্লিয়ার। নেক্সট এর কি পয়েন্ট রয়েছে, ফাইন্ড দ্য টাইম অফ ফ্লাইট। এই যখন থ্রো করছি, এই থ্রো করা থেকে শুরু করে যখন এই যে গ্রাউন্ড অবধি পৌঁছানো অবধি যেটুকু টাইমটা, সেই টাইমটা কত সেটা ফাইন্ড করতে বলা হয়েছে। সো টাইম অফ ফ্লাইট নাম্বার 3, time of flight, so t equal to 2u sin theta by g, 2u sin theta by g। সো এখান থেকে লিখতে পারি 2 into the value of u কত ইনিশিয়াল ভেলোসিটি 150 into sin থিটা ভ্যালু কত 45 ডিগ্রি by 9.81। so time of flight t equal to 2 into 150 sin 45 divided by 9.81 equal to 21.6 সেকেন্ড। আর কিছু কোশ্চেন রয়েছে না, এই তিনটে ফাইন্ড করতে বলা হয়েছিল। ক্লিয়ার? এখানে কোনো ডাউট? রাইট দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ এ পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, তার যে এক্সপ্রেশন সেটা রাইট করতে বলা হয়েছে। নেক্সট একটা পার্টিকেল, একটা প্রজেক্টাইল মোশনের নিউমেরিক্যাল রয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে প্রজেক্ট করা হচ্ছে উইথ এন ইনিশিয়াল ভেলোসিটি অফ 150 মিটার পার সেকেন্ড। তাহলে এর যে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড কত হবে, আর হরিজন্টাল রেঞ্জ কত হবে, টাইম অফ ফ্লাইট কত হবে, এগুলি ফাইন্ড করতে বলা হয়েছে। কোনো ডাউট নেই? নেক্সট সো টাইম অনেকটা হয়ে গিয়েছে, আবার ক্লাস রয়েছে। সো তোমাদের বলছি যে যেটুকু অলরেডি সেশনটা করলাম সেটা আশা করি তোমাদের হেল্পফুল হবে। নেক্সট তোমাদের এক্সামের জন্য অল দ্য বেস্ট। সেশনটা আমাকে এখানে এন্ড করতে হবে, আর কন্টিনিউ করতে পারছি না। এখান অবধি কারো কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন করতে পারো, না হয় সেশনটা এন্ড করবো। এখানে ছোট্ট একটা কোশ্চেন রয়েছে, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্টটাকে কি বলি, যে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল যে এসআই ইউনিট তার সেটা হচ্ছে মিটার, বাট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ক্ষেত্রে সেটা রেডিয়ান দিয়ে ডিনোট করা হয়। সো যদি ডিসপ্লেসমেন্ট হচ্ছে রেডিয়ান অর র্যাড, র্যাড দিয়ে ইন্ডিকেট করি। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম দ্যাট ইকুয়াল টু র্যাড পার সেকেন্ড। আর যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলা হয় সেক্ষেত্রে ভেলোসিটি পার টাইম, সো র্যাড পার সেকেন্ড স্কোয়ার।
এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এস, এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আর টাইম খুব একটা নেই, তাই সেশনটা শেষ অবধি কন্টিনিউ করতে পারলাম না, যদিও ভেবেছিলাম প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। তো 3টে কোশ্চেন রয়ে গেল, যাই হোক। সো থ্যাংক ইউ, সেশনটা আমি এখানে এন্ড করছি। তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সকলকে অল দ্য বেস্ট, ভালোভাবে পরীক্ষা দাও কাল। যেটুকু পড়া হয়েছে সেটি রিভাইজ করো, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করো। অলরেডি আমি 22, 23 আর 24 যেটুকু সম্ভব কম টাইমের মধ্যে চেষ্টা করেছি করিয়ে দেওয়ার, কনসেপ্ট ক্লিয়ার করে বোঝানো যতটা পসিবল হয়। সো অল দ্য বেস্ট, কাল ভালোভাবে পরীক্ষা দিও তোমরা, নেক্সট আবার থার্ড সেমে দেখা হবে। সো থ্যাংক ইউ, সেশনটা এখানে এন্ড করছি।